হামজা শান্ত চোখে চেয়ে রইল সদর দরজার দিকে। পুলিশ আসবে এ নিয়ে তার ভাবনা নেই। ওই পাগল আসবে, তারপর কি হবে? তরুর মায়ার মানুষ ঢুকবে এখনই। জয় এলো, খুব ধীরে হেঁটে গিয়ে তরুর লাশের পাশে দাঁড়ালো। আরমিনের ওড়না দিয়ে ঢাকা তরুর দেহটা। ওড়নাটা রক্তাক্ত হয়ে উঠেছে। রক্তের রংটা বড় প্রিয় জয়ের। আজ ভালো লাগছিল না, চোখে শুলের মতো বিচ্ছিল। অন্তু চুপ করে তরুর গা ঘেঁষে তরুর হাতটা হাতের মুঠোয় নিয়ে জয় আস্তে করে হাঁটু মুড়ে মেঝেতে বসে। অনেকক্ষণ সময় ধরে চেয়ে থাকে তরুর বোঝা চোখ দুটোর দিকে। আলতো হাসে। অন্তু শিউরে ওঠে সেই হাসিতে, এক ভৌতিক সেই হাসি। জয় পারে, কঠোর এক ভৌতিক হাসির মালিক সে। সেই হাসিতে কি থাকে তা বলা মুশকিল। তবু আনমনে কিভাবে যেন হাসতে পারে এই লোক। চোখের শিরা উপশিরা রক্তিম লাল, স্বচ্ছ পানির দানা ভাসছিল। সেই চোখ মেলে চেয়ে জয় শুধুই হেসেছিল নিঃশব্দে। তরুর মুখের ওপর অল্প ঝুঁকে পড়ে বলেছিল, তুই জয় আমিরকে ক্ষমা করিস না তরু। তবে সে মরেনি এখনো। নিজের বাঁ হাতটা তুলে যখন তরুর তপ্ত কপালটা ছুল, হাতের ধাতব রূপালী রিসলেটটা তরুর বন্ধ চোখের পাতায় বিছিয়ে পড়ে। জয় আরেকটু ঝুঁকে মুচকি হেসে ফিসফিস করে বলেছিল, আমি এখনো বেঁচে আছি। তোর কবরের ডানে বায়ে মাঝহারার পলাশের ধরহীন মাথা দুটো দাফন করব আমি, কথা দিলাম। তবুও ক্ষমা করিস না আমায়, একটুও না কিন্তু। খবরদার। সেই দিন কেউ দেখতে পায়নি। জয় আমিরের বাম গলা বেয়ে নেমে যাওয়া এক ফোঁটা নোনা পানি ঠোঁটের বিভাজনে গিয়ে মিশেছে। ওইভাবেই জয় আমির মেঝের দিকে ঝুঁকে বসা থেকে উঠে দাঁড়ায়। হেঁটে গিয়ে ফ্রিজ খুলে কন্টেনার বক্সটা বের করে সুজির মিষ্টি দুটো এক গালে ঢুকিয়ে খুব তৃপ্তি সহকারে চিবিয়ে গিলল। সে কম করে খেতে পারে না। এই বড় বড় লোকমায় খাবার খাওয়া তরু কত আবেশ নিয়ে দেখত। ডাইনিং টেবিলের কাছে গিয়ে জগ উপর করে ধরে ঢকঢক করে লিটার খানেক পানি খেলো জয়। সে খুব রিল্যাক্স। আরাম করে গামছা টেনে নিয়ে মুখ মুছল। এরপর পায়ের টাকনুর উপর প্যান্ট গোটাতে গোটাতে ঝুঁকে হেঁটে বেরিয়ে গেল বাড়ির বাইরে। কত কাজ এখন। পুলিশ আসবে, ইন্টারোগেট করবে, লোকজনের ভিড় জমবে, খবর বেরোবে, অনেক কাজ। মিস ক্যাথরিন সংসার ত্যাগী, ধর্মভীরু ও নরম মনের সরল নারী। এইসব হিংস্রতাকে খুব সহজে নিতে পারছিলেন না। একটু একটু করে বুঝতে পারছিলেন তার সম্মুখে বসে থাকা নারীটি এমন সাময়িক হোলসে আবদ্ধ কেন। কি কি দেখে এই সময়ে এসেছে মাহেজাবিন তা মেলাতে মেলাতে খেয়াল করলেন মাহেজাবিন আনমনা হয়ে উঠেছে। জিজ্ঞেস করলেন, কি ভাবছ? মাহেজাবিন চোখ তুলে তাকালো। মাদাম, আপনি সেদিন জিজ্ঞেস করেছিলেন না আমার অনুশোচনা আছে কিনা? সেদিন হয়েছিল, আজ অব্দি পিছু ছাড়েনি তা। তরুর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করেছ? দায়ী তো আমি। নেভার মাই চাইল্ড। মাহেজাবিন মলিন হাসল। পলাশ আমার ক্ষোভটা ওই নিষ্পাপ নিরীহ মেয়েটার ওপর ঝেড়েছে। জয় আমির অনেকবার প্রোটেক্ট করেছে আমায়, তাই পলাশ আমার কাছে পৌঁছাতে পারেনি। আর তার সবটাই পরোক্ষভাবে তরুষ হয়েছে। সেদিন না আমি পলাশের ডেরায় যেতাম, না শেষ অবধি জয় আমিরের সাহায্যের দরকার হতো, আর না তার জেদ ধরে এতগুলো দিন পর ওই নাজুক মেয়েটা। ইটস ইয়োর মিসকনসেপশন। তুমি তরুর জন্য অতিরিক্ত ট্রামাটাইজ হয়েছ, যে কারণে নিজেকে অপরাধী ভেবে খানিকটা বোঝা কমাতে চাইছ। আমি শুধু ভাবছি জয় আমির কি করেছিল এর প্রেক্ষিতে। মাহেজাবিন ক্ষীণ হাসল। তার কাছে আশা করেন কিছু? আপনি কি অধম হতে চান মাদাম? মাদাম মুচকি হেসে ফেললেন। আশা তো তুমিও করেছ, ওর উপর আশা না করা কি যায় নাকি? মাহেজাবিন ভ্রু কুচকাল। আপনি কি বশীভূত হয়ে পড়েছেন সেই খলনায়কটির দ্বারা? মিস ক্যাথরিন চুপচাপ চেয়ে থেকে কেবল মুচকি হেসে বললেন, অধর্ম? না না, অধর্ম কেন বলছ? জয় আমিরকে এক শব্দে বর্ণনা করার সাধ্য আমার নেই। তথাপি সামথিং হ্যাজ ডিস্টিংক্ট ফিচার ইন হিম, না? ক্যান ইউ ইগনোর দ্যাট? হি ইজ নট জাস্ট এ সিনার, বাট অলসো সামথিং মোর। ইউ ক্যান্ট অ্যাভয়েড হিজ অফেন্স অলসো মাদাম। নট দ্যাট লেস? হোয়াট? মিস ক্যাথরিন তাকিয়ে রইলেন। মৃদুহাস্য চেহারা ওনার, সরল শুদ্ধ চাহনি। তরুর লাশ নিয়ে যাবার পর অন্তু সোফাতেই বসেছিল। মাগরিবের আজান শেষ হয়েছে তখন। তরুর মা চিৎকার করে কাঁদছিলেন। অন্তু চুপচাপ বসে রইল। তার চোখে পানি নেই, কিন্তু মস্তিষ্কের পীড়ায় নিঃশ্বাস গ্রহণও অসহ্য হয়ে উঠেছিল। চোখের স্মৃতি অন্তুকে কঠিন ভোগান্তিতে ফেলেছিল। পোস্টমর্টম করতে দেয়নি জয়। যে পুলিশ বোঝাতে এসেছে তাদের বাপ মা একাকার করে বকে দিয়েছে। শেষে থানার ওসি এলেন, বললেন, দেখো আইনকে তাদের কাজ করতে দাও। জয় শান্ত স্বরে বলল, আপনার আইনরে বহুত আগেই থাপায়া রাখছি স্যার। আমার কাছে আইনের কথা না বললেই না। আমরা যদি বিচার না চাই, আমাদের কোনো অভিযোগ নাই, কেস ফাইল হয়েছে, আর 1000টা ফাইলের মতো ওইটা জমা রাখেন গা।
থানার আলমারিগুলো কিসের জন্য? এরপর কথা কাটাকাটির কাজটা করেছে হামজা, নয়তো একটা তাণ্ডব শুরু হয়ে যেত। জয়ের ভাষার দোষ আছে, সে পোস্টমর্টম তো দূরের কথা, কোনো তদন্তই করতে চায় না, রিপোর্ট অবধি লেখাতে রাজি না। পুলিশ তো আর তা শুনবে না। কিছু না করুক, আনুষ্ঠানিকতা দেখাতে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জুরি মেলা ভার। কবরে তরুর দেহখানা নামিয়ে যখন এক মুঠো মাটি তুলে জয় তরুর ক্ষতবিক্ষত মুখটার উপর ফেলল, তার ঝরঝর করে পড়ল তরুর বিচ্ছিন্ন দেহটার ওপরে। জয়ের মনে হলো এটা মাটি নয়, তরুর মায়ার মাঝে এক অন্তরায়, যা লাল ফুল মাটি হয়ে ঝরে যাচ্ছে। এই অন্তরালের পিছে তরু লুকিয়ে পড়েছে চির আরামে, স্বার্থপরের মতো। জয়ের রাগ হলো, সবাই স্বার্থপর। উফ, কেন কেন এমনটা সবাই স্বার্থপর? জয় কেন স্বার্থপর ছাড়া কাউকে পায়নি এই জন্মে? তার মায়ার মানুষ কেউ নেই কেন? কেউ কেন জয়কে কখনো মায়া ভরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেনি, খা বাপ, এই খাবারটা তোর পছন্দের, তোর জন্য বানিয়েছি। তরু বলতো, আজ সে চলে যাচ্ছে, কেউ বলেনি, ও জয় এত আঘাত কোত্থেকে পেয়েছিস, আর বাইরে যাবি না খবরদার। এবার থেকে মারপিট করতে গেলে ঠ্যাং নুলা করে ঘরে বসিয়ে রাখবো। অনেক রাতে বাড়িতে ফিরলে কারো ভয় ছিল না যে কেউ হয়তো গম্ভীর স্বরে বলবে, জয় কোথায় ছিলে এতক্ষণ? জয়ের মা, তোমার ছেলের চালচলন না বদলালে বলে দিলাম আমি এই বাড়িতে ওই জানোয়ারের জায়গা দেব না। তরু বলতো, আস্তে আস্তে বলতো, এসব না করলেই না কাল থেকে কোথাও বের হবেন না। এ আঘাত না শুকানো অবধি কোথাও গেলে। জয় জিজ্ঞেস করত, গেলে কি? তুই পুচকে, আমার কি করবি রে? তরু অভিমান আর ভয়ে চুপসে যেত, তবুও চোখে কাতরতা। ওই চোখ বলতে চায়, প্লিজ যাবেন না, আমার কষ্ট হয়। আপনি জানেন না, এইসব ঘা দেখে গিয়ে সারা রাত ফুপড়ে কাঁদি আমি। আমার সহ্য হয় না আপনার ব্যথা। মারপিট করবেন না, আর এত শত্রু পয়দা করবেন না, ঠিকমতো নিজের খেয়াল রাখবেন। জয়ের গোসলের গামছাটা, খাবারের প্লেটটা, নোংরা শার্টটা ধুয়ে দেওয়া, জ্বরে পোড়া কপালটা টিপে দেওয়া, তার সযত্নে জলপট্টি দেবার মতো মায়ার নারীটাকে শেষবার দেখল জয়। আরামে শুয়ে আছে মেয়েটা, আর কোনো কষ্ট নেই ওর। আর জয়ের বিরহ সইতে হবে না তরুকে, সারাদিন অক্লান্ত কাজ করতে হবে না। জয়ের ফারফরমায়েশ খাটার দিন বুঝি ফুরালো তরুর। জয় আর ধুমকে ডেকে বলবে না, এই প্যান্টটা ধুয়ে দিসনি কেন? এখন কারবালটা পরে আমি বাইরে যাব। সব কিছুর অবসান ঘটিয়ে কত আরামে শুয়ে পড়েছে দেখো। জয়ের কপালের শিরা ফুলে উঠল ক্ষোভে, চিৎকার করে বলতে ইচ্ছে করল, স্বার্থপর বান্দির বাচ্চা, চলে যাচ্ছিস? এই তাকা, ভয় ভয় চোখে তাকা একবার। আমার দেখ, চোখ লাল হয়ে আসছে, গলায় কিছু দলা হয়ে আছে। সত্যি বলছি, মাল খেয়ে রাস্তায় পড়ে থাকবো, আর বাড়ি ফিরবো না কিন্তু। শেষবার বলছি, তাকাবি না? বল, আস্তে করে বল। মন খারাপ আপনার? বল বল একবার। আমার সহ্য ক্ষমতাকে চ্যালেঞ্জ করিস না তরু, আমি কাঁচা, হেরে যাব এই চ্যালেঞ্জে। তরু, আমার কেউ নেই, আমার ধমক শোনার কেউ নেই। বাড়িতে মাছ রান্না করলে আমাকে আলাদা করে ডাবল ডিমের অমলেট বানিয়ে দিয়ে পাতে এনে দেবার কেউ নেই তুই ছাড়া। আমি মাছ খেতে পারি না, ডিমের অমলেট কে বানাবে আমার? কবরস্থান থেকে ফেরার পথে জয়ের মনে একটা খটকা লাগলো। সে আজ তরুর মুখে মাটি ফেলতে গিয়ে যেই আহাজারিটা করে এলো, এটা যেন আগেও কোথাও ঠিক একইভাবে হয়েছে। কেউ একজন এভাবেই করেছে। চোখের সামনে একটা মুখ ভেসে উঠল, কান্নারত এক নারীর মুখ, হাসপাতালের মেঝেতে বসা। চোখ দুটো ঝাপসা থাকায় টের পাচ্ছিল না প্রথমে, পরে স্পষ্ট হলো। আরমিন কাঁদছে, আমজাদ সাহেব শুয়ে আছেন। জয় দূরে দাঁড়ানো ছিল সেই দিন, দেখেছিল আরমিনকে কাঁদতে। ঈশার আজানের সময় কবরস্থান থেকে ফিরল পুরুষেরা। হামজা এসে বসল অন্তুর পাশে, একটু দূরে, মেঝের দিকে ঝুঁকে বসে দুই হাতে মুখ কপাল চেপে ধরে বসে রইল। তরুর মা বুক চাপড়ে কাঁদছিলেন তখন। অন্তু ঠিক হামজার মতোই হাঁটুর উপর ঝুঁকে বসল। দুজন তখন পাশাপাশি বসা, একই ভঙ্গিতে। হামজা চিন্তিত, অন্তু চাপা ক্ষোভ ও ঘৃণায় ভারাক্রান্ত। অন্তু খুব স্থির, শান্ত স্বরে বলতে শুরু করল। পাপের আগুন সর্বপ্রথম তার জন্মদাতাকে ভস্য করে। মেয়র সাহেব, আপনাদের পাপ আপনাদের জ্বালিয়ে কাঠকয়লার ছায়ে পরিণত করবে। মুমতাহিনাও ঠিক এভাবেই তরুর মতো ছটফট করেছিল। আপনারা এগিয়ে যাননি পলাশের হাত থেকে ওকে বাঁচাতে। প্রতিশোধ, কোনো কারণে ওর ভাইদের ওপর প্রতিশোধে এত নিচে নামা যায় যদি, যে ছোট্ট মেয়েও রেহাই পায় না। তোরই বা কেন পাবে? সেও তো পাপ করেছে, আপনাদের আশ্রয় থেকে বড় পাপ করেছে মেয়েটা। শাহানা পাটোয়ারির স্বামী যখন জানোয়ারের মতো খাবলে খেতে যেত মেয়েটাকে, তিনি হয়তো দাঁড়ে এসে বসে পাহারা দিতেন স্বামীকে। জয় এসে বসেছিল তখন সোফার অপর পাশে।
চুপচাপ দুই ভাই শুনল শুধু অন্তুর ধিক্কার। আমার সম্মান, বাপ ভাই, আমার বিধবা ভাবি, তার জন্মের আগে হওয়া অনাথ অনাগত সন্তান। কার কার দীর্ঘশ্বাস থেকে বাঁচবেন আপনারা? যে জয়ামির আমার সম্মানকে মানুষের মুখে থুতু ফেলার সামগ্রীতে পরিণত করেছিল, আজ আপনার বাড়ির দুটো মেয়ে সত্যি সত্যিই ভ্রষ্টা। আমি তো দুর্বল, যাই করেছি তা বোকামি হয়েছে, অথচ ওপরে যিনি খেলেন সেই মহান সত্তার ঘুটির চাল বড্ড নিখুঁত হয়। তিনি ছাড় দেন, ছেড়ে দেন না, আর তিনি ফিরিয়ে দিলে সীমাহীন দুর্ভোগ দেন। কত মায়ের বুক খালি করা ধান আপনার কুঠুরিতে খিদের জ্বালায়, পানির পিপাসায়, প্রাণের আকুতি নিয়ে ছটফট করে। তাদের যন্ত্রণা আর কাতরতার ভার বইতে পারবেন তো? সবে শুরু, এখনো সময় আছে, ফিরে আসুন। আপনার তো পরিবার নেই, তবু যে মানুষগুলোকে নিয়ে একটা পরিবারের মতো গড়েছিলেন, তারা একে একে সব বিদায় হচ্ছে নৃশংসভাবে। তারা কোথায় এখন? নরকের আগুনে বসে আপনাদের অপেক্ষা করছে না? তৈরি হন সেই মহাক্ষণের। তবে আফসোস কিসের জানেন? আপনাদের পাপের দাম এক জনম দুঃখী নিষ্পাপ মেয়ে পরিশোধ করে গেল খানিকটা। রবের বিচার কেন এমন হয় বুঝি না তার খেলার চাল। অন্তু কাঁদেনি, বুকের আগুনে কাঁপছিল শরীরটা। সেই সাথে কম্পিত ঝঙ্কার তোলা গলার আওয়াজ। জয়, হামজা কেউ কোনো প্রতিবাদ করেনি, চুপচাপ বসে শুনছিল দুই ভাই। তরুর লাশ দাফন হয়েছিল বাদ মাগরিব। সকল আনুষ্ঠানিকতা, ইনভেস্টিগেটর, লোকাল পুলিশ, মানুষের ভিড় ইত্যাদি সামলে পাটোয়ারি বাড়ি খালি হলো টানা ৮-১০ ঘন্টা বাদে রাত ১০টার দিকে। জয় রুমে এলো 11:30টার দিকে। অন্তু তখন বিছানার সাথে হেলান দিয়ে মেঝেতে বসা, দৃষ্টি ছাদের দিকে। জয় ওয়ারড্রপ, আলমারি, খাটের নিচ, বাথরুমের ফেক ছাদ, তামাম ঘরে কিছু খুঁজে হন্যে হলো। জয়কে দেখতে তখন মন্ত্রপুত পুতুলের মতো লাগছিল। কেউ যেন মন্ত্র দিয়ে বশ করে অথবা চাবি ঘুরিয়ে ছেড়ে দিয়েছে। জয় সেই ঘুরে পাগলের মতো কিছু খুঁজে বেড়াচ্ছে। ঠুকঠাক আওয়াজ বাড়ছিল। জয় উদ্ভ্রান্তের মতো কিছু খুঁজে চলছে। অন্তু বলল, কি খুঁজছেন? ঘর উলটপালট না করে আমাকে বলুন, কি হয়েছে? জয় একবার ফিরে তাকিয়ে আবার খোঁজায় মন দিয়ে বলল, ঘরওয়ালি, আমার চাপ্পড় পাচ্ছি না। কোথাও সরাইছো নাকি? কই রাখছি মনে পড়তেছে না। খুব ক্লান্ত আর কঠিন তার কণ্ঠস্বর। অন্তু অবশ পায়ে উঠে দাঁড়ায়। জয় তখন ড্রয়ার খুলে দুটো ছোট বড় ড্যাগার বের করল। শার্টের প্রান্ত উঁচিয়ে দাঁত দিয়ে চেপে ধরে কোমরের লুঙ্গির গিট শক্ত করল। ড্যাগার দুটোর চকচকে মাথা সাদা লুঙ্গির থানে ঘষে মুছে তা গুজল কোমরে। একটা ছোট্ট স্ক্রু ড্রাইভার, এক প্যাকেট ব্লেড, দুটো দিয়াশালাই ইত্যাদি শরীরের বিভিন্ন জায়গায় রাখল। অন্তু এগিয়ে গিয়ে আলমারির নিচের চেম্বার খুলে একটা কাপড়ের পুটলি বের করল। এটা অন্তুর সেই ওড়না। ওড়নাটা সে পেয়েছিল কয়েকদিন আগে। এর ভেতরে জয় নিজের একমাত্র বিশ্বস্ত সাথীটাকে অযত্নে জড়িয়ে রেখে দিয়েছিল, নিজের ব্যবহৃত সেমি অটোমেটিক 9mm ক্যালিবার পিস্তলটা। অন্তু সেটার ভেতরেই জয়ের ব্যবহৃত আর একটা প্রিয় অস্ত্র চাপড় রেখে দিয়েছিল, যা দিয়ে সাধারণত পশুর মাংস ছাড়ানো হয়। জয় এটাকে কি কাজে ব্যবহার করে তা তখনও জানা হয়নি। অন্তু সেটা বের করে নিজের ওড়না দিয়ে অস্ত্রটার ধারালো প্রান্তটা সযত্নে মুছতে মুছতে এনে জয়ের হাতে তুলে দিল। এই নিন। জয়ের মুখের অভিব্যক্তি দুর্বোধ্য। সেখানে কাঠিন্য আছে, সাথে আছে এক প্রকার ঘোর পাগলাটে নেশা। অন্তুর দিকে তাকিয়ে রইল কেমন করে যেন। অন্তু সেদিন অস্ত্রটা জয়ের হাতে যত্ন করে তুলে দিয়ে বলেছিল, যান, পাগলা জানোয়ার বধ করতে যাচ্ছেন জয়ামির, জয়ী হয়ে ফিরুন। আমি অপেক্ষায় থাকবো আপনার বিজয়ের। জয় চাপ্পড়টা দুই ঠ্যাঙের মাঝে চেপে ধরে লাল গামছাটা তুলে গলায় পেঁচালো। এক হাতে চাপ্পড় ধরে অপর হাতে অন্তুর চুলগুলো আলতো হাতে মুঠো করে ধরে কপালে একটা কঠিন ভেজা চুমু খেল। লাল গামছাটা মুখে মুখোশের মতো করে পেঁচিয়ে শক্ত করে বাঁধতে বাঁধতে বেরিয়ে গেল চুপচাপ রুম থেকে। পরাকে সেদিন অন্তু জিজ্ঞেস করল, আপনি তো রাজন আজগরের বাড়িতেই মানুষ হয়েছেন, তাই না? পরাগ ঠোঁট বেঁকিয়ে হাসল। দাসীর ছেলের আর মানুষ হওয়া হয় কি ম্যাডাম? রাজন আজগরের বউ চলে গিয়েছিল মুখে লাথি মেরে। রাজন আজগর শুদ্ধ পুরুষ নয়, তার দ্বিতীয় বিয়ের দরকার নেই। আর সেক্ষেত্রে জায়েজ একটা পুত্র সন্তান হবার সুযোগ ছিল না যে তার উত্তরসূরি হতে পারে। অন্তু বুঝল, তবুও বলল, উত্তরসূরি আপনি হতে পারতেন না কেন? তার ঔরসে জন্ম আপনার, সে চরিত্রহীন, তাই আপনার মাকে বিয়ে করেনি। আপনি এত অজ্ঞত নন ম্যাডাম। শুনেননি, রাজারা দাসীর সাথে নষ্টামি করত ঠিকই, কিন্তু সেই সব সন্তানেরা দাস হয়েই রয়ে যেত। সিংহাসনের ভাগ কিন্তু বিয়ে করা রানীর সন্তানদেরই, হাজার হোক পলাশ রাজনের ভাইয়ের ছেলে, ওরই রক্ত। আর আমি দাসীর গর্ভের জারজ সন্তান। আমি দাস হয়ে রয়ে গেলাম পলাশের। আব্বুর স্কুলে পড়তেন আপনি, লেখাপড়া কে করালো? এই কারবার সামলাতে অথবা সহকারী হিসেবে থাকতে? লেখাপড়ার মেলা দরকার ম্যাডাম। আমাকে লেখাপড়া করানো হলো। আমার মা রূপকথা আর পলাশকে মানুষ করলো নিজের সন্তানের মতো, কিন্তু সেসবের ভিড়ে
আমার জন্যই তার সময় থাকতো না। আমি তার আশেপাশে ঘেঁষার সুযোগই পেতাম না। পলাশের গোলামকে পালা হচ্ছিল ওই বাড়িতে। পলাশ যখন কারবারে হাত দেবে, বড় হয়ে আমি তার দাসবৃত্তি খাটবো, এই তো। অন্তু চুপচাপ শুনছিল। পরাগ মলিন হাসে। অথচ জানেন ম্যাডাম, আমি রূপকথাকে বোনের মতোই ভালোবাসতাম ছোট থেকেই। কিন্তু রাজকন্যা আর দাসীর ছেলে কি কখনো ভাই বোন হতে পারে? যত বড় হতে থাকলাম পদে পদে টের পেলাম আমার মা একটা দাসীর সাথে পতিতাও, আর আমি দাস। কলেজ পাশ করার পর ভার্সিটিতে ভর্তি হবার আগে সুন্দর একটা ঘটনা ঘটল। পলাশ জীবনে খুন আর ধর্ষণ কত করেছে সেই হিসেব আমার কাছে নেই, তবে সেইবার এক প্রভাবশালীর বউকে তুলে এনে ছিঁড়ে ছুটে খেয়েছিল। ওই কেসটা আর লুকাতে পারা যাচ্ছিল না। তখন কি করলো জানেন? অন্তু বলে উঠল, তার দায় আপনাকে দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হলো। পরাগ জোরে জোরে হাততালি মেরে পাগলের মতো হেসে উঠল। উফ ম্যাডাম, আপনি যা ব্রিলিয়ান্ট না, আই লাইক ইউ সো মাচ। অন্তু মুচকি হেসেছিল। ভার্সিটিতে আর ভর্তি হওয়া হলো না আপনার? আইনের খাতায় লাল দাগ পড়ে গেল আমার নামে। তারপর আর কি করে? অথচ আমার ইন্টারের রেজাল্ট কিন্তু ম্যাডাম সেই ভালো ছিল। ভালো পাবলিক ভার্সিটিতে চান্স হতে পারত। কত বছর জেলে ছিলেন? 2.5 বছরের মতো। তারপর জামিন করা হলো। ততদিনে আমার ক্যারিয়ার শেষ। উপস, শালা গোলামের আবার ক্যারিয়ার, ধ্যাত। অন্তু কিছুক্ষণ চেয়ে দেখল পরাগের মিথ্যা হাসির আড়ালে থাকা মলিন মুখখানা। পরে বলল, আপনাকে যখন একজন মৃত মানুষের জায়গা নিতে বলা হলো, আপনি রাজি হয়ে গেলেন অভিনয় করতে? শব্দ করে হেসে উঠল পলাশ, শব্দ করে হেসে উঠল পরাগ। যেখানে পলাশের খুন আর ধর্ষণের দায়ে চুপচাপ জেল খাটতে পেরেছি, লেখাপড়া বরবাদ করতে পেরেছি, দেদারসে ওর হুকুমে মানুষকে খুন করতে পেরেছি, হে আর কি। তাছাড়া আমি আর মা ওদের পারিবারিক দাস। কত কিছু করেছি ওদের জন্য। এই সামান্য অভিনয়টুকু কি এমন? অন্তু মাথা নেড়ে সায় দিয়ে বলল, তবে যাই বলুন, আপনার কথাবার্তা এবং চালচালনে কিন্তু আপনাকে মোটেও মাত্র ইন্টার পাস লাগে না। বেশ উন্নত একটা ব্যক্তিত্ব আছে আপনার, কাজে লাগাতে পারেন, একজন ভালো মানুষ হতে পারেন। প্রশংসা করলেন? উফ, জীবন ধন্য এই পরাগের। ক্ষমা করতে পারেন আপনি আমায়? অন্তু যেন শেষ কথাটা এড়িয়ে গেল, তাতেই বোঝা গেল তার দৃঢ়তা। ক্ষমা, এই শব্দটাকেই অন্তু এড়িয়ে চলে। সে নিজের আপন ভাইকে ক্ষমা করেনি আজ অবধি, পরাগকে কেন করবে? প্রশ্নই ওঠে না। তা বুঝে পরাগ হাসল মাথা নিচু করে। সেদিন সে এগিয়ে যায়নি পলাশের হাত থেকে এক রমণীকে বাঁচাতে। জয়ামির দান মেরে দিয়েছে। তার হাত পা দাসত্বের বেড়িতে বাঁধা না থাকলে কি সে যেত? আর এক চমৎকার বুদ্ধিমতী মেয়েটিকে জিতে নিতে পারত? কে জানে। অন্তু সব এড়িয়ে কেবল বলল, চলে যান এইসব ছেড়ে ছুড়ে। খেলা শেষ না করেই অন্তু ভ্রু কুচকাল। খেলা? পরাগ কুটিল হাসল। পলাশের দাসবৃত্তি আর নয় ম্যাডাম, একে একে গুড়িয়ে চুরচুর করে দেব আজগর প্রপার্টিজের কারবার। এরপর নিরুদ্দেশ হব চিরকালের জন্য। শেষ দেখা হলো আজ ধরুন আপনার সাথে। অন্তু একটু অবাক হয়েছিল। আপনি কি জয়ামিরের সহায়তা করছেন? না করার কি আছে? আমি পলাশের ঘরের শত্রু বিভীষণ। আমি ম্যাডাম অধও খারাপ না। মা চিরকাল দাসীগিরি করে এসেছে, রক্তে তা ছিল আমার, তাই বহু বছর দাস খেটেছি। কিন্তু লেখাপড়া করতে গিয়ে, সমাজের সাধারণ স্তরের ভালো মানুষদের সাথে মিশতে গিয়ে বিবেকের ঢাকনা একটু একটু করে খুলে যেত। আমি দেখতে পারতাম না পলাশ আর ওর চাচার এইসব কুকর্ম। ওর আদেশ মানতে গিয়ে যেসব করতে হতো তা করতেও বিবেকের দংশনে পড়তাম। এজন্যই তো 2 বছরের জেলটা খাটালো আরও। আর না ম্যাডাম, শেষ পাপটা করলাম এইবার। বিশ্বাসঘাতকতা। মাপ না পাই? কিছু মানুষ বেঁচে যাক পলাশের হাত থেকে, এতে যেটুকু পুণ্য হবে চলবে। অন্তু বুঝেছিল জয় আমির ও হামজাই নয় শুধু, আরও একজন পলাশের পেছনে লেগেছে এবার। কিন্তু জয় আমির শুধুই নিজেকে ধরা দিচ্ছে পলাশের কাছে। লোকটার কি জানের মায়া নেই? পরাগকে পলাশের সামনে সে আনেনি এই ঘটনায়, তা যেন অন্তু নিশ্চিত। কারণ জয় আমির পাপের দায় নিতে খুব পছন্দ করে। পাগল মাতাল লোক। কেউ একটু সহায়তা করলে তার জন্য জান হাজির। এইসব লোক ধ্বংস হয় খুব খারাপভাবে, তা জয় নিজেও জানে। তবু কেন সতর্কতা নেই? অন্তু শেষে আন্দাজের আর একটা ঢিল ছুটছিল। আপনাকে কেউ একজন সহায়তা করছে। সে কে? পরাগ হেসেছিল শুধু। অন্তু বলেছিল, রূপকথা আজগর নামের কেউ নাকি? অন্তুর রসিকতায় পরাগের হাসি চওড়া হয়েছিল। অনেকক্ষণ অন্তুর দিকে নির্নিমেষ তাকিয়ে থেকে বলেছিল, আপনি আমার কোথাও একটা সুচালো ধাক্কা মেরেছিলেন ম্যাডাম, সেই ধাক্কা সামলে উঠতে চেয়েছি। আজ এই মুহূর্তে আবারও নড়বড়ে লাগছে নিজেকে। তখনই অন্তু উঠে দাঁড়িয়েছিল এই পর্যায়ে।
অথচ আমি বিবাহিতা মিস্টার পরাগ। এই ধরনের কথা বলাও অসঙ্গত আমার সঙ্গে। জানি ম্যাডাম, আর আপনার এই ব্যক্তিত্বই পুরুষের মরণের কারণ। যে জয়ামিরকে এত কঠিন ঘৃণা আপনার, তবুও তার অগোচরে নিজের চরিত্রের সঙ্গে আপোষ নয়। আপনি তাকে মানেন? অন্তু গম্ভীর স্বরে শুধু বলেছিল, আমি সেই বিয়ের খোদবা ও 3 কবুলকে মানি কেবল, আর কিছু না। আসি আমি আজ। অন্তু উঠে দরজার দিকে যায়। পরাগ তবুও অপলক চেয়েছিল। বুকটা চিনচিন করছে। সে জানে এই নারী আর ফিরে তাকাবে না, তবুও চেহারাটা দেখার লোভ সংবরণ করা বড় দুঃসাধ্য। পরাগ জোর করে বসে রইল, সংযমের বাতটাকে শক্ত করে বসে রইল। এগিয়ে গেল না, নারীটিকে বেরিয়ে যেতে দিল। বুক চিড়ে যাচ্ছে, এই ক্ষতটা ভরাট হয়ে যাবে, তবে এই মুহূর্তে বড় ভোগান্তিতে ফেলবে। এটা তো বিরহ নয়, প্রবাহ। পরাগ হেসেছিল। অন্তু বেরিয়ে এলে জোরে জোরে শব্দ করে হেসেছিল। রাত 4:30টার দিকে জয় ফিরেছিল সেই রাতে। ফজরের আজান শোনা যাচ্ছে দূর মসজিদ থেকে। ঘোর অবরুদ্ধ রাত। আকাশে চাঁদ নেই। চাঁদটা মেঘের আড়ালে লুকিয়ে সে রাতে বোধহয় জয়ামিরকে সুযোগ দিয়েছিল লুহু রঙে হাত রাঙাবার খেলায় মত্ত হতে। সেই ভোরবেলাতে রক্তে শরীর ধুয়ে সদর দরজা বেরিয়ে ঢুকল জয়ামির। আলতো আধারিতে সদর দরজাটাই তার ছিপছিপে কঠিন অবয়বে পেটানো লুঙ্গি পরিহিত লম্বা দেহটার ছায়া পড়ল। সদর দরজার এপারে দাঁড়িয়ে দেয়ালে ঘেঁষে রক্তাক্ত চাপড়টা থপ করে ফেলল। ধাতব অস্ত্রের ঝনঝনানিতে চমকে উঠল অন্তু। চাপড়ের গায়ে লেগে থাকা রক্ত ছড়িয়ে পড়ল মেঝের সাদা টাইলসের ওপর। অন্তু শান্ত পায়ে বেরিয়ে এলো রুম থেকে। জয়ামির ফিরেছে, স্বীকার না করে ফেরেনি। দৃঢ় বিশ্বাস অন্তুর। সে জানে জয়ামির স্বীকার করায় ওস্তাদ। ঠিক যেভাবে চায় পরিস্থিতি সেভাবেই প্রবাহিত হয় তার অনুকূলে। এটা জয়ামিরের স্বতন্ত্র বৈশিষ্ট্য অথবা জৌলুস অর্জন। হামজা বসে আছে তখনও সোফাতেই। তার অপেক্ষার অবসান হলো। শান্ত নজর মেলে তাকিয়ে দেখল বিধ্বস্ত জয়কে। মুখে এক প্রকার তৃপ্তি। খুঁটিয়ে দেখল জয়ের শরীরে আঘাত আছে কিনা। বোঝা যাচ্ছে না, তবু হামজা জানে জয় শিকারে গেলে আঘাতপ্রাপ্ত হয় না। সে যতবার আঘাতপ্রাপ্ত হয়েছে নিজে সারেন্ডার করে যেচে পড়ে মার খেয়েছে, তবু আইনি কর্মকর্তাদের কাছে নথি স্বীকার করেনি। যা মুখে এসেছে বকে গেছে। উত্তর দেবার সময় একবারও চিন্তা করার অভ্যেস নেই পরিণতি হবে, সামনে কে কি হতে পারে তার সাথে। সেসব ধারণা ধারায় জীবনে আঘাতের কমতি অন্তত নেই দেহে। এই গুণটা জয়ের বইয়ের মাঝে আছে। সব হারাতে রাজি, তবুও ভিত নড়তে দেওয়া যাবে না। হামজা আস্তে করে বলল, গোসল করে আয় এখানে। চোট পেয়েছিস কোথাও? কথা বলল না জয়। কপালে মাটি, চোখ দুটো শান্ত স্থির। ঘড়ি দেখল সে চোখ তুলে। হাতে চটের বস্তাটা হাত থেকে ফেলে দিল। এখনো বস্তার নিচ দিয়ে ঘন লাল তরল চুইয়ে চুইয়ে এক বিন্দু মেঝেতে পড়েছে। সাদা ধবধবে লুঙ্গিখানা রক্তে ধুয়ে উঠেছে। মুখে বাঁধা গামছাটা তখন মুখ থেকে নামানো, গলায় ঝুলছে। মুখ, গলা, হাতের কোনোই অবধি রক্তের ছিটা, তার উপর কাঁচামাটির আস্তরণ। লুঙ্গিতে মাটি ভরা, গলার লাল টকটকে গামছাতেও মাটি, ঘাম, রক্ত। হাতের কবজি অবধি মাটিতে ঢাকা, নখের ভেতরে মাটি। খুবলে মাটি খুঁড়েছে বোধ হয়। রক্তের সাথে মাটি মিশে একাকার পুরো শরীরে। চাপড়ের ধারালো দিকটায় শুকনো রক্তের ওপর এখনো অল্প স্বল্প জমাট বাঁধা রক্ত। পায়ের চামড়ার স্যান্ডেলটা বস্তাতে বোধ হয়। খালি পায়ের গোড়ালির ওপর অবধি মাটি। সেই মাটিতেও তাজা রক্ত মিশে আছে। সেই মাটি পায়ের তালু থেকে ঝরে মেঝেতে ছড়াতে ছড়াতে রুমে ঢুকলো। গামছা দিয়ে আরেকবার ঘাম ও রক্ত একাকার মুখটা মুছে গোসলে ঢুকলো। গোসল করে কোমরে গামছা পেঁচিয়ে বের হলো জয়। পা থেকে হাঁটু অবধি পশমে আবৃত, খোলা বুকটা পশমে ঢাকা। টপটপ করে পানি পড়ছে চুল থেকে। চুল মুছতে পারে না ঠিক মতো জয়। পানি তার শরীরে লেগে থাকা মাটি ও রক্ত ধুয়ে নিয়ে চলে গেছে। নিতে পারেনি মুখের কাঠিন্য, তার উপর বিভৎস সেই গায়ের কাটা দেওয়া দাগগুলো। চোখ দুটো লাল, তাতে বুঝি এখনো রক্তের নেশা। অন্তুর মনে প্রশ্ন জাগে, খুন করলে কি পুরুষদের গোসল করতে হয়? যতবার জয় মারপিট করে ফিরেছে, যত রাতি হোক গোসল করতে দেখেছে। আজ না হয় মাটি ছিল, আগেও দেখেছে গোসল করতে, তখনও শরীরটা প্রায় ভেজা। কোনো মতে শুধু গামছা পেঁচিয়ে বেরিয়ে এসেছে। আচমকা এক অকাজ করল। অন্তুর বুক থেকে একটানে ওড়নাটা ছিনিয়ে নিয়ে গলায় পেঁচালো। গামছা ধরনের কিছু গলায় থাকলে সেটা বড় তৃপ্তিদায়ক লাগে তার। শরীর ঘামে প্রচুর, তার ওইসব ছোটবেলার অভ্যাস। গলায় কিছু না রাখলে চলেই না যেন। সেই ওড়না দিয়ে ঘাড় এদিক ওদিক কাত করে ভেজা শরীরটা মুছে লুঙ্গি পড়ল। হামজা রুমে ঢুকলো। রিমি শুয়ে আছে, শরীরটা ভেঙে পড়েছে মেয়েটার। হামজা কপালে হাত রাখল। ঠোঁট নাক লাল হয়ে আছে, মুখটা ফোলা ফোলা।
অতিরিক্ত কান্না করেছে, ভয় পেয়েছে। জয় যখন বেরিয়ে যাচ্ছিল, হামজার সাথে দেখা করে দৌড়ে হামজার কাছে গেছিল। সোফাতে বসা হামজা তখন। রিমি দৌড়ে গিয়ে স্বামীর পায়ের কাছে লুটিয়ে বসল। হাঁটু দুটো দু হাতের বাহুতে জড়িয়ে লাল চিকচিকে চোখ মেলে জিজ্ঞেস করেছিল, জয় ভাইয়া কোথায় যাচ্ছে মেয়র সাহেব? মাঝার ভাইকে মারতে? কঠোর বলিষ্ঠ হাতের মুঠোয় হামজা রিমির থুতনিটা আলতো করে ধরে আঙুল দিয়ে আদর করে বলেছিল, তোমার আরাম করা দরকার, রুমে যাও, আমি আসছি। রিমি যায়নি। স্বামীর হাঁটুতে আস্তে করে মাথাটা এলিয়ে দিয়ে আঁচল বিছিয়ে পা মেলে দিয়ে পড়েছিল। হামজা রিমির চুলে হাত বুলিয়ে দিতে দিতে গভীর ভাবনায় মত্ত হয়েছিল। থেকে থেকে তুলির মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছিল। তরু ছাড়া কোয়েলকে কেউ চুপ করাতে পারে না। রিমি আরও হাতড়ে ধরল হামজাকে, যেন সে আশ্রয় চায়। কঠিন দেবদূতের মতো চেহারার ওই শক্ত সামর্থ্য পাষণ্ড পুরুষটির কাছে রিমির ছোট্ট দেহ ও দুর্বল মনটা একটুখানি আশ্রয় চায়। হামজা তখন উঠে রিমিকে কোলে তুলে নিল। রিমি হু হু করে কেঁদে উঠে মুখ লুকায় স্বামীর বুকে। হামজা আর বোঝার চেষ্টা করল না কেন কাঁদছে তার বউ। নারীকে বোঝার চেষ্টা করার অপচেষ্টা সে কখনোই করেনি। হামজার বিশ্বাস, নারীজাতকে বুঝতে চেষ্টা করলে এ জন্ম ফুরাবে, পুরুষ জন্মটা পুরো বৃথা পড়ে যাবে। নারীদের নিয়ে হামজার কোনো কালে বিশেষ জ্ঞান ধারা নেই। আস্তে করে এনে যখন রিমির কুকড়িয়ে যাওয়া শরীরটাকে বিছানায় শুইয়ে দিল, রিমি তখনও গলা ছাড়েনি হামজার। হামজার ভারী পৌরুষ দেহটাকে অনেকক্ষণ ওইভাবেই ফেলে রাখতে হয়েছিল রিমির শরীরটার ওপর। পরে একটু ঘুমিয়েছিল। এখন আবারও কপালে হাত বুলিয়ে দিয়ে যখন সরে যাচ্ছিল, রিমি ধরল, অর্থাৎ সে জেগে উঠেছে। আস্তে আস্তে উঠে বসলো হামজার বাহু আঁকড়ে ধরে। হামজাকে বসালো সামনে, হাত দুটো গুটিয়ে কোলের ওপর রেখে হামজার কাঁধে কপাল ঠেকালো। হামজা আস্তে করে ভড়িকি গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে বেগম? রিমি ডুকরে ওঠে, কণ্ঠ কাঁপে মেয়েটার। জয় ভাইয়া ফিরে এসেছে? সাথে তোমার মাঝার ভাইয়ের দেহের বিভিন্ন খণ্ড এনেছে বোধহয়, দেখবে? হামজার বরফ শীতল কণ্ঠস্বর, তাতে রাজ্যের বর্বরতা যেন। রিমির কান্নারত দেহটা কেঁপে উঠল পুরুষটির নিষ্ঠুরতায়। তবু কেঁপে উঠে সেই পুরুষটিকে আঁকড়ে চেপে ধরল খামচি দিয়ে। হামজা আবারও বিভ্রান্ত হয় নারী চরিত্রে। সে বোঝে না এদের, কখনোই না, চেষ্টাও করে না। শুধু টের পেল আজ মাঝারের ওপর পুরনো স্মৃতির দমক আছে তার বইয়ের। তবু সাথে প্রশ্রয়ও আছে যে তারা মাঝারকে টুকরো টুকরো করে পশু দিয়ে খাওয়াতে পারে। রিমিতা কষ্ট ও সুখ দুটো মিশিয়ে অদ্ভুত অনুভূতি সহকারে দেখবে। আপন লোকের অতিপাপ মানুষকে অন্যরকম কষ্ট দেয়, তা ব্যাখ্যাতীত। সেখানে স্নেহের টান নয়, বিশ্বাস ভাঙার যন্ত্রণা থাকে। হামজা অনেকক্ষণ জড়িয়ে চেপে ধরে রইল রিমিকে, যেন ছোট্ট শরীরটা কাঁপছে, ছটফট করছে হামজার বুকের ভেতর পড়ে। হামজা জিজ্ঞেস করল, কি হয়েছে, কেমন লাগছে? জড়িয়ে এলো রিমির কণ্ঠস্বর। তরু বলেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল হামজার ঘরমাক্ত শক্ত দেহটা। কয়েকটা খামচিও বসে গেল সেখানে। আরও চেপে ধরতে চাইল যেন। খামচিগুলো দিয়ে ক্ষোভ ও যন্ত্রণা লাঘবের চেষ্টা করে চলছে। হামজা বাধা দিল না, চুপচাপ চুলের ওপর হাত রেখে চেপে ধরে রইল নিজের সাথে। ফজরের আজান শেষ হয়ে গেছে, এখন আকাশ ফর্সা হয়ে উঠবে। হামজার ইচ্ছে করল জয়কে সঙ্গে নিয়ে নামাজটা আদায় করে আসতে। সুযোগ নেই, কাজ আছে তার। বলল, ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। বড় বড় ঘটনার আগে এমন সব ছোট ছোট আভাস সইতে হয়, তাতে সহনশীলতা বাড়ে রিমি। দেখো না অ্যাডমিশনের টেস্টগুলো কত কঠিন মনে হয়। কেন কঠিন হয় বলো তো? কারণ অ্যাডমিশন টেস্টের পর যে লেভেলটা, সেটা আরও বহুত গুণ কঠিন। সেই অ্যাডমিশনের কাঠিন্য বাড়ি দিয়েই যেই ক্যান্ডিডেটগুলো এগিয়ে যেতে পারে, ধরে নেওয়া হয় এর পরের ধাপের কাঠিন্য সইতে পারবে। নয়তো তো দেখতে যাকে তাকে ভালো কোথাও অ্যাডমিট নেওয়া হতো। তা হয় না। বড় কিছুতে যোগদান করতে সেই সহনশীলতা চাই। এটুকুতে আমাদের ভাঙলে চলে না রিমি। আমি শিখিনি তা। বয়স 15তে থামিনি, তখনও এমন বহুত কিছু দেখেছি। তাই আজ এখানে না থামলে আরও ওপরে। বুঝলে না তুমি? দরকার কি? সকাল হয়ে আসছে, ঘুমাও এখন, আমার কাজ আছে। জয় ডাকবে এখনই। এত আদুরে গলায় এত নৃশংস সব কথা বলা যায়? এই প্রশ্নতেই আটকে থেকে রিমি দেখল তার স্বামী বেরিয়ে যাচ্ছে রুম থেকে। সে গুটিসুটি মেরে পড়ে রইল বিছানার সাথে। লোকটা কি তাকে অবহেলা করছে? এই ব্যস্ততা ফুরাবে কবে? এখন কি পারত না রিমিকে জড়িয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিতে? আচ্ছা, এই ব্যস্ততা কাটলেও কি রিমির পাশে শোয়ার জন্য ওই পাষণ্ড পুরুষটা থাকবে? রিমি আঁতকে ওঠে, গলা শুকিয়ে আসে ওর।
দৌড়ে গিয়ে জাপটে ধরতে ইচ্ছে হয় ওই লোকটাকে, কিন্তু হাত পা আটকে আছে বিছানার সাথে। জয়ের কণ্ঠস্বর ভেসে আসে, ভাই, হামজা ভাই। বড় ঘরে দিনরাত নেই, ওই জায়গা চিরকাল অন্ধকূপ। তৈরিটাও ওইভাবেই করে নিয়েছে হামজা, তাতে কোনো জানালা নেই। জয় হাতের চটের বস্তাটা মেঝেতে ঘষে ঘষে টেনে এনে রাখল, তখনও শরীর ভেজা। মুরসালিন বলল, এখন গোসল করলেন নাকি? জয় এবার তাকিয়ে দেখে আবার নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, তোর অজুর পানি চাই তো, বল। মুরসালিন বেশ ক্লান্ত স্বরে বলল, তা তো চাই, শুধু আমার নয়, সবারই চাই। হাতটা খুলে দে, বাথরুমেও যেতে হবে। জয় কঠিন মুখে উপহাস করে বলল, একটু ইবাদত বন্দেগী বেশি করে কর, টপকে যাবি যখন তখন, পাপ টাপের মাপ চেয়ে নে। উপহাসের ম্লান হাসি হাসল মুরসালিন মহান। হ্যাঁ, তা তো চেয়ে নিতেই হবে। তোদের এদিক দিয়ে খুব সুবিধা জয়, তোদের পাপ টাপ নেই জীবনে, সৃষ্টিকর্তার ইবাদত বা ক্ষমা চাওয়ার ঝামেলাও নেই। তীব্র খোঁচা মারাটা যেন শেষ হলো না মুরসালিনের। জয় একখণ্ড লোহা তীব্র বেগে ছুঁড়ে মারল মুরসালিনের দিকে। তা লাগলে নির্ঘাত মাথাটা ফেটে এখনই খারাপ কিছু হয়ে যেতে পারত মুরসালিনের, কিন্তু আঘাতটা ফসকে গেল, আর সেটা জয়ের ইচ্ছেতেই বুঝি। মুরসালিনের হাতের বাঁধন খুলে দিয়ে এসে জয় ধাতু গলানোর চুল্লিতে গুঁড়ো চুন পাথর ও কোক মেশালো। যখন চুল্লি জ্বলল, বড় ঘরের তাপমাত্রা প্রায় অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছিল। ঘেমে আরেকবার গোসল করে উঠল জয় ও হামজা। জয় চুল্লি জ্বালিয়ে কিছু গুঁড়ো লৌহ মেশাতে থাকলো চুল্লিতে। হামজা চটের বস্তা উপর করে ঢালল। ঝরে পড়ল তাজা দুটো কাটা পা, দুটো হাত। থকথকে হয়ে আছে শিরা উপশিরা থেকে ঝরা কষানি ও জমাট বাঁধা রক্ত। এক কোপে কেটে নিয়েছে, দেখেই বোঝা যাচ্ছিল। এখনো হাতের আঙুলে মাঝারের ব্যবহৃত মেটে রঙা পাথরের আংটিটি রয়েছে। বাচ্চারা ভয় পাচ্ছিল। মুরসালিন থামালো ওদের। হামজার কোনো বিশেষ খেয়াল নেই আজ ওদের দিকে। সে চাপড় দিয়ে মাঝারের কাটা হাত পাগুলো ছোট ছোট টুকরো করছে। হাড়গুলো ছাড়ানোর সময় পাথর ব্যবহার করলো। এরপর টুকরোগুলো ছুঁড়ে মারল এক এক করে জ্বলন্ত চুল্লিতে। এমনিতেই গলিত লোহার গন্ধ অসহনীয় হয়। জয় হামজা দুজন খুব অভ্যস্ত, কিন্তু বাচ্চাগুলো অস্থির হয়ে যাচ্ছিল। তার উপর কাঁচা মানুষের মাংস, হাড় ইত্যাদি ঝলসে যেতে লাগলো চুল্লিতে। অসহ্য দুর্গন্ধে বড় ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল। মুরসালিন দেখল জয় কিছু ঢালছে চুল্লিতে, হয়তো পেট্রোলিয়াম কয়লা হবে। বড় ঘরের ডান পাশে একটা ক্রুসেবল মেটাল মেল্টিং মেশিন আছে, ওটা বোধহয় অচল। হামজা জিজ্ঞেস করল, মাথাটা কোথায়? পুঁতে রেখে এসেছি। কবরস্থানে খাদেম ছিল, বাইরে দাঁড়িয়েছিল, টাকা দিতে হয়েছে। কথা বলল না জয়, তার পুরো শরীরে ঝর্ণা বয়ে যাচ্ছে ঘামের। মুরসালিন নামাজ শেষ করে বসে দেখল দুই ভাইয়ের বর্বরতা চুপচাপ। মাঝারের মাথাটা কবর দিয়ে রেখে এসেছে, হাত পা চারটা এখানে গলিয়ে নিশ্চিহ্ন করে ফেলেছে, অর্থাৎ কোথাও শুধু কোমর থেকে গলা অবধি দেহের খণ্ডটুকু ফেলে রেখে এসেছে। তা দেখে ওটা যে কার দেহের খণ্ড তা শনাক্ত করা মুশকিল। মুরসালিনকে আবার ওই স্পটলাইটের নিচে বাঁধল জয়। মুরসালিন জিজ্ঞেস করল, কাকে খণ্ড করে এলি? কি হয়েছে? কোনো পাপের পুরস্কার পেয়েছে নাকি আবার? জয় মুরসালিনের দিকে কোমর ঝুঁকে দাঁড়িয়ে মুচকি হাসল। কলজেটা কচমচ করে চিবিয়ে খেয়ে ফেলবো, কথাবার্তা মেপে বলবি। মুরসালিন হাসল। দাঁড়িপাল্লা কোথায়? আমার কথা মাপার আগে তো তোদের পাপ মাপতাম। কতটা পাপ জমা হলেই বা তার প্রতিদান আসতে শুরু করে। তোদেরটা শুরু হয়েছে বোধহয়, অবশ্য শুধু আন্দাজ আমার। জয় ওর ডান হাত খোলা রেখে সামনে একটা মোড়া নিয়ে চেপে বসল। একটা কাগজ ও কলম এগিয়ে দিয়ে বলল, একটা সুন্দর স্টেটমেন্ট দে তো বাপ, বহুত জ্বালাইছিস। এমনিতেই মন মেজাজ ভালো না, যা বলছি সেটা লেখ। মন মেজাজের কি হয়েছে বলবি তো? যা বলছি সেটা কর মুরসালিন, কথা বলতে আগ্রহ পাচ্ছি না। মুরসালিন অটল পর্বতের ন্যায় মাথা নাড়ল। এতই যদি সহজ হতো তাহলে কি এত কিছু করতে হতো তোদের? এতদিনে পারলি না, আজ এমন কি হলো যে সহজ ভাবছিস? আর কি বলতে বলছিস তোরা? যা আমি করিনি, করলেও তো শুধু প্রতিক্রিয়া। ক্রিয়া তো তোরা দেখিয়েছিলি শুরু থেকে, হাজার হাজার প্রাণ নিয়েছিস। সেসব অবিচারের এক ফোঁটা প্রতিক্রিয়ায় এত জ্বলন ধরছে কেন তোদের? কিছুই করিনি আমরা, শুধু আল্লাহর নামে শুয়ে যাচ্ছি। করিসনি শালা জঙ্গির দল, দেশদ্রোহী শালা তোরা। টুপি দাড়ি গালে মাথায় ঝুলাইয়ে দেশের সাথে বেইমানি করে যাচ্ছিস যুগের পর যুগ। কিসের বেইমানি জয়? দেশটার অধপতনে কত আনা দায় আমাদের দিয়ে মিছে মিছে পাপ মুক্তর অভিনয় করতে চাস তোরা? তোদের বিবেচনা বোধ খুলুক, আমিন। হামজা শান্ত স্বরে বলল, বেশি ঝটপটাচ্ছ মুরসালিন, শান্ত হও। নইলে কি করবেন? শান্ত স্বরে বলল মুরসালিন।
তোদের বোঝাপড়াটা আমার সাথে। ওই বাচ্চাগুলোকে ছেড়ে দে, ওরা কিচ্ছু করেনি। তোদের শক্তি ক্ষমতার, আমাদেরটা দিলের। ভুলে যাস না, প্রাণ নিয়ে যারা পালায় তাদের দৌড়ের গতি বেশি হয়। একবার ছেড়ে দিয়ে দেখ না, বেঁধে কেন রাখতে হয়, কারাগারে কেন দিতে হয়, রাতের আন্ধারে মেরে কেন ফেলতে হয়, রাজপথের সামনে আসার সৎসাহসটুকু বুকে নেই। তা জানিস তো তোরা, মিছে মিছে বাহাদুরি দেখাস কেন ভাই? বিরক্ত লাগে। জয় কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে কাগজটা এগিয়ে দিয়ে কেবল শীতল স্বরে বলল, স্টেটমেন্ট। তুই শুধুই ব্যক্তিগত আক্রোশ থেকে এইসব করছিস জয়, আর যেটা শুধুই ভুল বোঝাবুঝিতে সৃষ্টি হয়েছে তোর মাঝে। জয় রোবটের মতো স্থির স্বরে কেবল উচ্চারণ করল শক্ত মুখে, স্টেটমেন্ট। কিসের স্টেটমেন্ট? দেশের সাথে গাদ্দারি করে আসছিস তোরা সেই পূর্ব পাকিস্তানের আমল থেকে। এখন আবার সংখ্যাগরিষ্ঠতার চেষ্টা করছিস, দেশের ক্ষমতাকে উপড়ে ফেলে নিজেরা ক্ষমতায় বসতে। এসব লিখবি। কাকে কাকে মেরেছিস আর কারা জিম্মি হয়ে আছে তোদের কাছে, সেসবের হিসেব দিবি। সব স্বীকারোক্তিমূলক একটা স্টেটমেন্ট চাই। জয়ের কণ্ঠ ফুঁড়ে আগুনের হলকা ছুটছিল। আগুনটুকু গিলতে গিলতে যেন আবার রিপিট করলো কথাগুলো। মুরসালিন শান্ত স্থির কণ্ঠে বলল, যে কথাগুলো বললি তার কোনো যুক্তিযুক্ত প্রমাণ বা ব্যাখ্যা আছে তোর কাছে? হামজা চুপচাপ বসেছিল, এবার তাকালো চোখ তুলে। জয় বলল, একটা স্টেটমেন্ট দে। মিথ্যা স্বীকারোক্তি দেব? কিন্তু কেন? ওই বাচ্চাগুলোকে বাঁচাতে। তুই তো আমির ওদের না, তোর সামনে মরবে, দেখতে ভালো লাগবে না তোর? ওরা বাঁচবে না এতে। জয় দাঁত খিচে উঠল। জয় আমিরের কথা নড়চড় হয় না। মুরসালিন মাছি দাঁড়ানোর মতো অবজ্ঞা করে বলল, রাখ তোর জিকির, কথায় কথায় এত নিজের নাম জপিস কেন মূর্খের মতো? নিজের ভেতর কখনো ঝেঁকে দেখেছিস কত বড় ফাঁপার ঢোল তুই? এক পর্বতসম হাহাকার নিয়ে শুধু দাপিয়ে বেড়াচ্ছিস ক্ষমতার দাপটে। আদতে কি তোর বলতে কিছু আছে তোর? সজোরে একটা ঘুষি মারল জয় মুরসালিনের ক্ষতবিক্ষত মুখটার ওপর। রক্ত বেরিয়ে এলো। মুরসালিন মলিন মুখে হাসল। তুই সত্যি নিতে পারছিস না জয়। তুই জানিস আমি ঠিক, তুই ভুল। তবু এই ক্ষমতার দাপট আর অপশক্তির দ্বিধান্বিত লড়াই। পিছু হটে যা, পাপ করিস না আর। মাঝার ভাইয়ের ক্ষমতার খিদে আছে, তোর তো তা নেই, শুধুই ব্যক্তিগত আক্রোশ। ছেড়ে দে এসব। একটু থেমে মুরসালিন বলল, খিদে বড় খারাপ জিনিস জয়। জানিস তো ৭২-এর আন্দেজ পর্বতে প্ল্যান ক্র্যাশের ঘটনায় ৭২ দিন যে যাত্রীগুলো বরফের পর্বতে আটকে ছিল, খিদে ওদের কি পর্যায়ে নিয়ে গিয়েছিল? ওরা নিজেদের সহযাত্রীদের দেহের মাংস ছিঁড়ে খেয়ে বেঁচেছিল। এর থেকে আন্দাজ করতে পারবি খিদে কতটা ভয়াবহ রিপু। শুধু পেটের খিদেই নয় জয়, মানুষের ষড়রিপুর মাঝে একটি এই লোভনীয় খিদে। সেটা যে কোনো কিছুর খিদে হতে পারে, হোক ক্ষমতার, যা মানুষকে সর্বোচ্চ নিচে অবধি নামাতে পারে। হামজা ভাই থামবে না, তুই কেন তার সঙ্গী ও সাক্ষী হচ্ছিস? তোর একই হাল হয়েছে জয়। তোর নীতিবাণী পকেটে রাখ মুরসালিন। ভালো মাইন্ড কন্ট্রোল করার ট্রিক্স শিখেছিস দেখছি বাপ। রাজনীতি আর শিবির, থুকু জঙ্গিবাদ ছেড়ে কি সাইকোলজি নিয়ে গবেষণা করছিস? বালের প্যাচাল ছাড়। রাজনীতিতে ছাত্রলীগের কয়জন নেতা জিম্মি আছে তোদের কাছে, তাদের খোঁজ দে। বাচ্চাগুলোকে ছেড়ে দেব। মুরসালিন হতাশ নিঃশ্বাস ফেলল। তাহলে চল একটা সওদা করি। জয় তাকিয়ে রইল। মুরসালিন বলল, আমাদেরও অসংখ্য লোক তোদের কাছে বন্দী, যারা ধুকে ধুকে মরছে, আবার কতজন কারাবাসে যাচ্ছে। তাদের ছাড়িয়ে আন। আজ যা রাজনীতিতে তোর ওপর মহলের কর্তাদের বল ওদের ছেড়ে দিতে। দেশটাকে ক্ষমতার ক্ষুধা নিবারণের সুস্বাদু খাবার না বানিয়ে অন্তত কিছুটা ন্যায়নীতি বহাল রাখতে বল। দেশটা জঙ্গল, দেশের জনগণ জঙ্গলি জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। ভালো লাগে এইসব? জয়কে সরিয়ে দিল হামজা। ঠেলে বড় ঘর থেকে বের করে ওপরে পাঠাতে চাইল। যা ঘরে যা, একটু ঘুমা। জয় গেল না, চুপচাপ বসে রইল ইস্পাত খণ্ডের ওপর। হামজা বসল মুরসালিনের সামনে। ৩ দিনের পর একটা কুলখানির আয়োজন করা হলো পাটোয়ারি বাড়িতে। পুরো এরিয়ার লোকের নিমন্ত্রণ, হাজার হাজার লোক খাবে। সকাল সকাল বাজারে গিয়েছিল জয়। ভ্যান ভরে ভরে বাজার এলো। জয় ফিরল রিকশাতে। তার বাইকের প্রতি কোনো মোহ ছিল না কখনোই। যুবক বয়সেও কখনো বাইক নিয়ে অযথা ফুটেজ খেয়ে বেড়ানোর মতো কোনো প্রবণতা তার চরিত্রে দেখা যায়নি। একবার জয়কে এক নারী বলেছিল, জয়ামির সাহেব, যে নদীর গভীরতা বেশি তার বয়ে চলার আওয়াজ কম। জয় মানে কথাটা। আর কখনো দেখা হয়নি নারীটির সঙ্গে তার। তবুও জয় মানে, যার গভীরতা বেশি তার চলনে তর্জন গর্জন থাকে না। সেই নারী আরও বলেছিল, রহস্য কোনটা জানেন? সেটা যে রহস্য, সেটাও এক প্রকার রহস্য, সেটাই রহস্য। জয় বিরক্ত হয়ে বলেছিল, বালের কথা কয়েন না, বুঝাই কন। নারীটি ধারালো ঠোঁট কিঞ্চিত এলিয়ে হেসেছিল। রহস্যকে আপনি দেখবেন, নাড়বেন, অনুভব করবেন, খুব কাছ থেকে দেখবেন, অথচ বুঝতে পারবেন না।
ওটা একটা রহস্যের দ্বার, সেটাই হলো রহস্য। অর্থাৎ যা রহস্য তা দেখে বোঝা যাবে না সেটা রহস্য, রহস্যের রহস্যটাও এক প্রকার রহস্য। এসব কেন মনে পড়ছিল আজ রিকশার চালচলনের সময় জয় জানে না। লোকটার দিকে খেয়াল নেই ওর খেয়াল নেই। তবুও যে লোকে ঘটা করে ওকে সালাম ঠুকে যাচ্ছে তা বুঝল। মনে মনে বুকে উঠল তেলবাজ বাঙাল সম্প্রদায়। জয় রিকশাওয়ালাকে বলল, একটা শাবনূরের গান শুনবি? উৎসাহে মাথা নাড়ে রিকশাওয়ালা। হ ভাই, কন শুনি। জয় গেয়ে উঠল, যেই ডালে বান্ধি বাসা ভাঙে সেই ডাল, আমার এমনই কপাল। ফটকের সম্মুখে থেমে দেখল ছেলেরা বাজার নামিয়ে নিচ্ছে। সে রিকশার ভাড়া মিটিয়ে পেছনের ভ্যান থেকে খাঁচা নামালো। 4টে বিদেশি মাংসাশী কুকুর, সরু সরু ধারালো দাঁত সবসময় বেরিয়ে থাকে। ওরা ক্ষুধার্ত দেখেই বোঝা যাচ্ছিল। ছেলেরা চমকালো, ভাই এটারে কি করবেন? জয় হাসল, জবাই করে গরুর মাংসের সাথে মেশাবো, অত হালাল মাংস কেনার টাকা নাই। সবাই তাকিতুকি করল। জয়ের আদেশে বিশাল খাঁচাটাকে নিয়ে গিয়ে ওয়ার্কশপের ওপরে রাখা হলো। নির্দেশ রইল কুকুরগুলোকে যেন এক ফোঁটাও পানি দেওয়া না হয়। রতন এগিয়ে এলো, ভাই একখানা জরুরি কথা আছে। ও মা, তাই নাকি? বল বল। জয়ের রসিকতায় সবাই হাসল। রতন একটু মিইয়ে গেল। জয় বলল, কি বলবি? গতকাল রাত্রিরে সাবেক মেয়র ঝন্টু সাহেবরে কেটা জানি খুব খারাপভাবে খুন করছে ভাই। জয় চমকে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইস, সকাল সকাল কি দুঃখের খবর শোনাইলি রে। যাই হোক, লোকটারে আল্লাহ বেহেশতবাসী করুক। সবাই বলো আমিন। সবাই সমস্বরে স্লোগানের মতো করে বলে উঠল আমিন। শেষে আবার কেউ অভ্যাসবশত মুখ ফসকে বলে ফেলল, জয় বাংলা। জয় ফিরে তাকালো, তারপর চট করে হেসে ফেলল। তা দেখে ছেলেদের যে কি খুশি। ওরা পরিস্থিতি বোঝে না, ওরা খালি জানে ওদের জয় ভাই হাসলে ওদের মুখ বেজার থাকার নয়। জয় হাত মুঠ করে বিপ্লবীদের মতো করে উঁচিয়ে ধরে বলল, জয় বাংলা। সিঁড়ি দিয়ে ওঠার সময় পা টলছিল। জ্বর চলে এলো কেন হঠাৎ বুঝতেই পারছিল না জয়। গতরাতে বাড়ি ফিরেছে রাত 3টায়। এরপর ঘুম হয়নি ঠিক মতো, গা টলছে। জয়ের চোখের সামনে তরুর জ্বরে কুকড়িয়ে যাওয়া মুখটা ভেসে উঠল। বুকে উঠে মাথা ঝাড়া মেরে, হ্যাঁ শালা কি সব ভাবছি। রিল্যাক্স জয়, কিচ্ছু হয় নাই, অল টাইম অল রাইট। কি বললাম বলতো? জয় বিকেল অবধি পড়েছিল বিছানায় ওভাবেই, বেহুশের মতো লাগছিল দেখতে। অন্তু কাজের ব্যস্ততার মাঝেও কয়েকবার ঘরে এলো। ওইভাবে জয়কে পড়ে থাকতে দেখে বেশ লাগছিল। প্রতিবার আনমনে ম্লান হাসল। নিঃশব্দে মনে মনে জয়কে ডেকে বলল, নিজের ঘা 16.5 আনা জয় আমির। পাপ সামনে এসে দাঁড়াতে নিজেকে খোদা দাবি করা ফেরাউনও সর্বশক্তিমান আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছিল। আপনি তো নির্বোধ মূর্খ মানুষ, যারা মিথ্যে দাপটে লুটে পুটে বেড়াচ্ছেন। বাচ্চাদের সকাল থেকে কিছুই খেতে দেওয়া হয়নি বোধহয়। অন্তু ও জয়কেও বিকেল অবধি খেতে ডাকল না, সামান্য কিছু এনেও দিল না। রিমি যখন হামজাকে খেতে দিচ্ছিল, অন্তুর ইচ্ছে হয়েছিল খাবার প্লেটটা এক ঝটকায় কেড়ে নিয়ে সবটুকু খাবার কোনো পশুকে বিলিয়ে দিতে, পারেনি। সে নিজেও খায়নি সকাল থেকে। খিদে মরে গেছে আজকাল। পানির পিপাসাও সারাদিন বিশেষ একটা টের পায় না। কোনো মতে একবেলা সামান্য খেতে গেলেও গলায় খাবার আটকে যায়। মাগরিবের ওয়াক্তের খানিক আগে নিচে গিয়ে ছেলেদের দিয়ে দুধ আনালো। সন্ধ্যার দিকে 1 গ্লাস দুধ গরম করে নিয়ে এলো জয়ের জন্য। জয় চিত হয়ে শুয়ে কিউব মেলাচ্ছে আনমনেই। তা মিলছে কিনা সেদিকে খেয়াল নেই। খালি গায়ে এসির বাতাসে লোমকূপ শিউরে শিউরে উঠছে মাঝে মধ্যেই। জ্বরের তোপে চোখ দুটো লাল, তা দেখলো খুঁটিয়ে খুঁটিয়ে অন্তুর আজকাল শুধু চোখের সামনে ভেসে ওঠে মমতাহিনার ছিন্ন ভিন্ন ছোট্ট দেহটা। অথচ সেভাবেই যখন এই বাড়ির মেয়ে তরু অত্যাচারিত হলো, তখন 2 ভাইয়ের হত্যাযজ্ঞের আয়োজন অন্তুকে অবাক করে তুলেছে ক্ষণে ক্ষণে। দুজনই মেয়ে, সমান তাদের শেষ যন্ত্রণা, অথচ 2 ভাইয়ের প্রতিক্রিয়া কত ভিন্ন। জয়ের শরীর টকবক করে ফুটছে যেন। অন্তু হাত ছুঁয়ে চমকে উঠল, দুধের গ্লাস ধরল মুখের কাছে। জয় ছিটকে সরে গেল। কি এটা? তোরে আনতে বলছি এই জিনিস? এর চাইতে বিষ ভালো, সরা। অন্তু টকবগে গরম দুধের গ্লাসে ঝাড়ি মেরে তা জয়ের হাতে ফেলল। জয় ছিটকে ওঠে। অন্তু বলল, আমার সঙ্গে মুখের ভাষা সংযত রাখবেন, লোকে যাই জানুক। আপনি তো জানেন আমি রাস্তার মেয়ে নই। এইটুকু খেয়ে নিন, ভালো লাগবে। জয় কিছুক্ষণ ভ্রু কুঁচকে চেয়ে থেকে আলতো করে প্রসন্ন চিত্তে হাসল। বমিটা তোর গা ভরে করি, এরপর অবেলায় আর একটা গোসল দিয়ায়। সরা, দুধ আমি খাই না। অন্তু বলল, পছন্দ না? জীবনেও খাই নাই, থু, সরা। অল্প একটু নিন, আমি খাইয়ে দিচ্ছি। জয় ভ্রু কুঁচকে চেয়ে আছে দেখে অন্তু বলল, বিষ টিস নেই, নিশ্চিন্তে খেতে পারেন। এভাবে মারার হলে 7 রাত সুযোগ পেয়েছি। জয় হেসে মাথা নাড়ালো, আমি খাই না দুধ, তুমি খেয়ে ফেলো।
অন্তু কিছুক্ষণ অপেক্ষা করে দুধটা ঠান্ডা করলো, এরপর এগিয়ে এলো। জয়ের বাহুটা ধরে এগিয়ে আনতে গেলে ইচ্ছাকৃত জয় এসে অন্তুর কাঁধের ওপর হেলান দিয়ে আধাশোয়া হয়ে পড়ে রইল। অন্তু আপাতত কিছু বলল না, দুধের গ্লাসটা জোর করে মুখের কাছে ধরল। খান এইটুকু, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, খুব সুখ লাগছে তাতে। দুধটুকু খেয়ে মিনিট 15 বাদে জয় ঘুমিয়ে পড়ল। হামজা বাড়িতে ছিল না। অন্তু চাবি নিয়ে চলে যায় বড় ঘরের দিকে। পিপাসার্ত শিশুগুলো অন্তুকে বড্ড জ্বালায়। ওদের খাওয়া না হলে তার গলা দিয়ে পানি নামে না। জয় ঘন্টা কয়েকের আগে উঠবে না। অন্তুর ভেতর থেকে ডেকে ওঠে, তুই ধোঁকাবাজ হয়ে উঠছিস নয় কি? অন্তু প্রতিবাদ করে, পাপের ত্রাসে পিষ্ট হয়ে মরা আত্মহত্যা হয়তো, এটা ধোঁকা নয়, হয়তো কৌশল, বেঁচে থাকার কৌশল, বাঁচিয়ে রাখার কৌশল। একটু চুপ থেকে ফের বলল, হয়তো আমি খুব খারাপ হয়ে গেছি। তাচ্ছিল্য করে হাসে। খারাপের রাজ্যে ভালোর প্রবেশ খারাপকে ভালো করেনি, ভালোকে খারাপ করেছে। এরই দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হলো নয় কি? রাত 9টার দিকে ঘুম ছাড়ল জয়ের। বাইরে মহিলাদের কোলাহল। আগামী দিন একটা বিশাল আয়োজন পাটোয়ারি বাড়িতে। রসুন পেঁয়াজ কাটাকুটো এবং বিভিন্ন ব্যবস্থাপনা চলছে। অন্তু ঘরে ঢুকলো। বাচ্চাদের পানি খাইয়ে টুকটাক শুকনো খাবার দিয়েছে, কিন্তু কিভাবে ওদের বের করা যায় চতুর দুর্বৃত্তের মতো দুই ভাইয়ের চোখ তা ফাঁকি দেবার উপায় খুঁজে পায়নি সে। ঘড়ির কাঁটা রাত 10টার দিকে। জয় বরাবরের মতো উপর হয়ে শুয়েছিল, হাতে মোটা চুরুট, ধোয়ার দুর্গন্ধ ঘর জুড়ে। জয় জিজ্ঞেস করল, দুধে কি মাল মিশিয়েছিলে ঘরওয়ালি? মাথা ঝিমঝিম করতেছে এখনো। ক্লোজেপাম ড্রাগ মিশিয়েছিলাম, অল্প পরিমাণে দিয়েছি। কিছুক্ষণ শুয়ে থাকুন, রেশ কেটে যাবে। তোমার ভয় লাগলো না কথাটা স্বীকার করতে? প্রশ্নই ওঠে না। আমি নিজের কৃতকর্ম যে কোনো পরিস্থিতিতে স্বীকার করে নিতে অভ্যস্ত, হোক সেটা ভালো অথবা খারাপ। দ্বিমুখিতা আগে একদমই ছিল না আমার মাঝে। জয় সন্তুষ্ট হাসে। তাদের দুজনের মাঝে অসংখ্য বৈশিষ্ট্যগত মিল, তবুও তারা পরস্পরের বিপরীতে, রক্তপিপাসু একে অপরের। এটা কি নিয়তি অথবা অন্য কিছু? অপ্রকৃতিস্থর মতো জোরে করে হেসে উঠল জয়। দুশ্মনী হতো অ্যাসি, তোমার আমার এই ইকুয়েশন দুনিয়ার ইতিহাসে প্রথম, তাই না? যেখানে সব শুনে বুঝে। জয়কে কথা শেষ করতে না দিয়েই অন্তু বলে ওঠে, বলতে পারেন, আর এটা অনস্বীকার্য, অতিমাত্রায় ঝানু আপনি। অথচ এইসব অসাধারণ বুদ্ধিমত্তা কুপথে ব্যয় করে ফেলেছেন। সেক্ষেত্রে এখানে আমিও জানি, আপনিও জানেন, আপনিও জানেন তা আমিও জানি, সেটা আমরা দুজনেই জানি। আপনি জানেন সেটাও জানি। কথাটা কার মতো জানি বললে? কার মতো? জয় চুপ থেকে বলল, বড় ঘরে ছিলে কতক্ষণ? দরকার যতক্ষণ। আপনি শুয়ে থাকুন, বাইরে কাজ আছে। গত রাত 1টার দিকে মাঝার ও জয় বের হলো বাড়ি থেকে। রাস্তাঘাট নিস্তব্ধ প্রায়। লোকজন না থাকলে বের হওয়াটা ভালো, নয়তো ঘিরে ধরে সবাই। জয় চুপচাপ হাঁটছে, কথা বলছে না কোনো। হামজা পকেট থেকে ছোট্ট একটা হিপ ফ্লাক্স বের করে 2টো চুমুক দিল। জয় বলল, কি ব্যাপার ভাউ, মাল খাচ্ছ কেন? রোজ রোজ তোর হাতে মানুষ তুলে দিতে পারি না? আমি তোমার হাতে মানুষ তুলে দিতে পারি না। অসভ্যের খেলাপ হবে। তুমি শুধু বাড়ির সামনে অবধি যাবে, ভেতরে যাব আমি, তুই বাইরে থাকবি। জয় ঘাড় নাড়ল। খুন করার আগে যাদের মাল খেতে হয় তাদের হাতে মানুষ তুলে দিতে পারি না আমি। মানুষের রুহুর একটা ইজ্জত আছে, ও একটা মাতালের হাতে দেহ ছাড়বে কেন? জয়ের কথায় হামজা হেসে ফেলে কোমরে একটা লাথি মারল, তাতে পা ফসকায় জয়ের। হামজা সোজা হয়ে দাঁড়িয়ে থাকলো, তুলল না জয়কে। বলল, ওঠ, উঠে দাঁড়া। এভাবেই গড়েছে হামজা জয়কে। পড়ে গেলে টেনে তোলেনি কখনো, ছেড়ে দিয়েছে। এরপর বলেছে, নিজের শক্তিতে উঠে দাঁড়াতো জয়। কাম অন, গেট আপ, বি স্ট্রং ইন ইউর ওন স্ট্রেংথ। You only need yourself, no one else, even including me. জয় রক্তাক্ত হাঁটু নিয়ে জেদে দাঁত চেপে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বারবার পড়ে যেত, তবুও শেষ অবধি হামজা হাত বাড়ায়নি কখনো। জয় যখন নিজে উঠে দাঁড়িয়েছে তখন জাপটে ধরেছে জয়কে, তার আগে নয়। আজও তাই করল, অথচ আজ আর চেষ্টা একবারের বেশি নয়। এক ঝাড়াতেই সোজা হয়ে দাঁড়ায় জয়, মেরুদণ্ড সোজা করে। পোলের লাইট কোথাও কোথাও নষ্ট, সেসব জায়গা অন্ধকার, ফাঁকা রাস্তা। কুকুরগুলো জোট পাকিয়েছে। জয়কে অন্ধকারে দেখেও চিনতে ভুল হয় না ওদের। পিছু নিল, ঠিক যেন সৈন্যবাহিনী। দুই ভাইয়ের পিছে পিছে নিরাপত্তা দিতে এগিয়ে চলেছে। হামজা জিজ্ঞেস করল, মাঝের বডিটা কোথায় ফেলেছিস? পুরনো গোরস্থানের ধারে পচা পুকুরের পানিতে। হামজা শান্ত চোখে চাইল, অর্থাৎ আমার শ্বশুরবাড়ির লোক এখনো জানেই না যে মাঝার ওপরে পৌঁছে গেছে? হামজার মুঠোতে পেঁচানো গামছাটা নিয়ে জয় মুখে জড়াতে জড়াতে বলল, আশা করা যায় বডি পচে পানির সাথে মিশে যাবে, তবুও খবর পাবে না। বডিই পাবে না, খবর কেমনে? তাছাড়া ওর বাপ জানে তরুকে মেরে ও পলাশের সাথে আন্ডারগ্রাউন্ড হয়েছে। খোঁজও করছে না, কাউকে করতেও দিচ্ছে না। খোঁজ করতে বলার আগে সেও নিখোঁজ হয়ে যাবে। ভাউ, তোমার একটু দুঃখিত হওয়া উচিত, হাজার হোক চাচা শ্বশুর। হামজা দুঃখিত গলায় বলল, দুঃখিতই তো আমি,
খুব দুঃখিত, নিজ হাতে খাতির করতে পারছি না। এর চেয়ে বড় বড় দুঃখ কি আর হতে পারে? হাজার হোক চাচা শ্বশুর, ওনার ভাইয়ের মেয়ে আমার বউ, আমার হাতে ওনার রক্ত লাগবে, এটা অধর্ম হয়ে যাবে। অধর্ম আমার স্বভাবে নেই। আমারও। জয় কথাটা উচ্চারণ করতেই দুই ভাই অট্ট হাসিতে ফেটে পড়ল। উন্মাদের মতো হাসল দুজন। গায়ে কাটা দেওয়া সেই নির্জন রাস্তায় ওদের অপ্রকৃতিস্থ হাসির ঝনঝনে আওয়াজ ভৌতিক লাগলো শুনতে। মাঝহারদের বাড়ির প্রাচীর দাঁড়িয়ে আছে একদম রাস্তার সাথে। পাশেরটা হামজার শ্বশুর বাড়ি। ওরা দুই ভাই বাড়ির পেছনে গেল। জয় লুঙ্গিতে কাছা মেরে প্রাচীর টপকালো। হামজা পেছনের আশপাশটা দেখে বাড়ির সামনে দাঁড়ালো। বাড়ির সামনে রাস্তায় দাঁড়ালো। মাঝহারদের বাড়ির সামনে ছোট্ট একটা সিসিটিভি ক্যামেরা আছে। টের পেল না হামজা। দূরের পোল থেকে সামান্য আলো আসছে। সে ফাঁকা রাস্তায় পায়চারি শুরু করেছে। চিন্তা হচ্ছে খুব জয়ের জন্য। বাড়ির ভেতরে ঢোকার কোনো পথ খোলা নেই। জয় নিচে দাঁড়িয়ে ঘুরে ফিরে প্রতিটা জানলায় কয়েকবার করে ঢিল মারল। ঝন্টু সাহেব মাল খেয়ে মাতাল, তবুও বকবক করতে করতে বেরিয়ে এলেন। জয় তখন বাড়ির পেছনের দিকের জানালায় ঢিল মারল। ঝন্টু সাহেব সেই দিকে গেলে জয় সামনের খোলা পথ দিয়ে বসার ঘরে ঢুকে সোফাতে বসলো আরাম করে। দোতলার সিঁড়ি পেঁচানো এই বাড়িতে। ঝন্টু সাহেব বকতে বকতে ফিরে এলেন কাউকে না পেয়ে। জয়কে দেখতেই পা ফসকে পড়ে যাওয়ার মতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন। জয় হাসল। আরে কাকা, আস্তে ধীরে আসেন, এই বয়সে দৌড়ঝাঁপ খারাপ। ঝন্টু ঢোক গিললেন। জয়, তুমি এত রাত্রিরা? কি ব্যাপার, কি হয়েছে? রাতে ঘুম হয় না কাকা, রোডে রোডে ঘুরি। আজ ঘুরতে ঘুরতে আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আত্মীয় মানুষ আপনি, দেখা না করে গেলে রাগটাগ করবেন, মনে কষ্ট পাবেন। বসেন, দুটা দুঃখের কথা কই। জয় আলো জ্বালায়নি। আধো অন্ধকার বসার ঘরটা। চোখ দুটো লাল ওনার, দেখেই বোঝা যাচ্ছিল মাথা টাল খাচ্ছে। তবুও বসলেন। জয় সোফার উপর থেকে ল্যাপটপ টেবিলে রেখে ঘুরিয়ে দিয়ে বলল, আনলক করেন কাকা, মুভি টুভি দেখি দুই চাচা ভাতিজা মিলে বসে বসে। ভালো না আইডিয়াটা কাকা? ঝন্টু সাহেব বুঝতে পারছিলেন না কিছু। ভয়ে ওনার দম পড়ছে না ঠিক মতো। জয় একটা পেনড্রাইভ কানেক্ট করলো ল্যাপটপে। এরপর একটা সুন্দর পজিশনে ল্যাপটপটা রেখে খুব আয়েশ করে বসলো। তার চোখে মুখে যেন খুশি উপচে পড়ছে, ঠিক যেমন ছোট্ট শিশুরা কোনো খেলনা পেলে উচ্ছ্বাসিত হয় তেমন। ভিকটিমের চোখে তীব্র ভয় না দেখলে জয় মারার জোশটা পায় না। ঝন্টু সাহেবের ঘেমে যাওয়া ছটফটে চেহারাটা দেখে যা শান্তি লাগছিল জয়ের, সেটুকু চোখ বুঝে প্রসন্ন হেসে শোষণ করলো নিজের মাঝে সে। স্ক্রিনের ভিডিও চালু হয়ে গেছে। মাটির উপরে একটা ইটের খণ্ড পড়েছিল। জয় সেটাকে তাকে রেখে মাঝারের মুখটা থুবড়ে ফেললো সেটার ওপর। যেমন বাস্কেটবল ঢোকায় প্লেয়াররা, মুখ ফেটে রক্ত বেরিয়ে এলো মাঝহারের। নির্জন একটা জঙ্গলি জায়গা, দিনেও বোধহয় লোক যায় না। মাঝহার রক্তাক্ত মুখ নিয়ে জয়ের দুটো পা আঁকড়ে ধরল। মারিস না আমায়, আমি কিছু করি নাই। পলাশ করছে যা করছে, আমি কিচ্ছু করি নাই। দর দর করে রক্ত পড়ছে মুখ দিয়ে। জয় আরাম করে বসলো সামনে মাঝহারের। জয় আরাম করে বসলো মাঝহারের সামনে। মুচকি হেসে নরম করে বলল, দূর করলেই বা কি, দোষ তো কিছু না। ওইভাবে বলছিস কেন পাগল, স্বাভাবিক হ। মাঝহার বিস্ফোরিত চোখে চেয়ে রইল। জয় কাঁধ চাপড়ে জিজ্ঞেস করল, পলাশ কোথায় রে? আমি জানি না জয়, বিশ্বাস কর। করলাম, তবু আবার জিজ্ঞেস করতে ইচ্ছে করতেছে। করি, পলাশ কোথায় রে মাঝহার? শান্ত শীতল মহান নমনীয়তা জয়ের মুখে। একটু রাগ নেই ওখানে, আর না উগ্রতা। মুচকি হাসছে ঠোঁট দুটো, চোখে কি যেন। মাঝহারের মনে হচ্ছিল জয়ের সামনে পছন্দের খাবার রাখা হয়েছে, সেটা খাওয়ার আগে মানুষ যেমন খুশি খুশি থাকে, জয়ের মুখভঙ্গিটা ওই রকম। বিভ্রান্ত হয়ে যাচ্ছিল। বলল, তাহলে ছেড়ে দিবি আমায়? হ্যাঁ, ওর খোঁজ দেওয়া মাত্রই মুক্ত করে দেব। মাঝহার পলাশের সম্ভাব্য ঠিকানা বলল কোনো মতে। ভিডিওর এই পর্যায়ে জয় হাততালি দিয়ে উঠল। চমৎকার ভিডিওগ্রাফি না কাকা, কবিরের করা। ছেলেটা এত ভালো ক্যামেরাম্যান, ওর এক বোতল ব্র্যান্ডি পাওনা রইল আমার কাছে। আপনার ভালো লাগছে কাকা ভিডিওটা? হে হে করে বাচ্চাদের মতো পা দুলিয়ে হাতে তালি দিল জয়। ঝন্টু সাহেব কখন জানি সোফা থেকে গড়িয়ে বসে জয়ের পা দুটো চেপে ধরবে। জয় তাড়া দিল, ধ্যাত, মনোযোগ দেন কাকা ভিডিওতে, আপনার জন্য আবার পেছাতে হবে ভিডিও। ঝন্টু সাহেব তাকাচ্ছিলেন না। ছেলেকে এক জ্যান্ত রক্তখোর পিশাচের সামনে দেখতে বাবাদের ভালো লাগে না। জয় উঠে দাঁড়িয়ে জোর করে ওনার কপালের দুপাশ ধরে ভিডিওর দিকে মুখ ঘুরিয়ে রাখল। চোখ যাতে বুঝতে না পারে তাই চোখের পাতা দুটো টেনে আঙুল চেপে ধরে রাখল। কবির ক্যামেরা কোথাও রেখে মাঝহারকে টান করে শুইয়ে পা দুটো চেপে ধরে আছে। জয় মাঝহারের হাতের ওপর দুই পা প্রসারিত করে চেপে দাঁড়িয়েছিল। এবার এক হাত ছেড়ে বসল। পকেট থেকে একটা রুমাল বের করে সবটা মুখে গোজার সময় গালটা বোধহয় ফেড়ে গেল মাঝহারের। এরপর খ্যাচ করে একটা শব্দ, বাম হাতটা বাহু থেকে আলাদা হয়ে গেল।
অথচ কোনো আওয়াজ হলো না। বাম হাতটা কাটার পর কয়েকটা শিরা উপশিরার সাথে ঝুলছিল। জয় পা দিয়ে চেপে ধরে হ্যাঁচকে একটা টান মারল। ছিঁড়ে এলো হাতটা। বাঁধের ফুটো দিয়ে ছুটে আসা পানির মতো রক্তগুলো জয়ের সাদা লুঙ্গি ভেজাচ্ছিল। মাঝারের চোখে যেন রক্ত উঠে গেছে, মৃত্যুসম যন্ত্রণা, অথচ চিৎকার করার উপায় নেই। জয় সামান্য হাসল। ক্ষমা করিস মাঝার, তোরকে কথা দিয়েছি তো, নয়তো তোর সাথে আমার কোনো শত্রুতা নাই রে। তোকে কথা দিয়েছি মুক্ত করে দেব, কথা রাখছি। একটা কাঁচের শিশির মুখ খুলতে খুলতে আপন মনেই বিড়বিড় করল। জীবনে মেলা পাপ করেছি, কিন্তু রেপ করি নাই। করাটা বিষয় না, কিন্তু আমার প্যানিক আছে, তাই এই পাপটা আমার হাত থেকে বেঁচে গেছে। মামাকে মুরসালিন আর আমার ঘরের শালি মিলে মেরেছে। আমি কিছুই মনে করিনি, কিছু বলিওনি এর বদলে ওদের। কেন বলবো? মামা তো আসলে এই কাজটা ভালো করেছিল না, খারাপ কাজ একটা, তাই না বল? মাঝধারকে উলঙ্গ করে সবটুকু তরল ওর পুরুষাঙ্গের ওপর একটু একটু করে রয়ে শয়ে ঢালল। আগুনের ছোঁয়ায় পলিথিন যেমন ঝলসে গলে টপ টপ করে পড়ে, ঠিক তেমন মাঝারের বিশেষ মাংসপিণ্ডগুলো গলে গলে পড়ে যাচ্ছিল। আন্দাজ করা যায় তরলটুকু গাঢ় কোনো অ্যাসিড অথবা সেরকম কোনো কেমিক্যালই হবে। এরপর জয় খুব যত্ন করে 2 পা কাটল মাঝারের, খুব দক্ষ কষায়ের মতো। কবিরের বমি পেয়ে যাচ্ছিল, পেটে পাক গুলিয়ে আসছিল, কেমন মাথা ঝিমঝিমে অবস্থা। সে কখনো মর্গে মৃতদেহ কাটা দেখেনি, আজ জীবিত দেহের ব্যবচ্ছেদ দেখতে হলো জয়ের বদৌলতে। মাঝারের দেহটা ততক্ষণে নিস্তব্ধ হয়ে এসেছে। রাত 3টা পেরিয়ে গেছে। মাথাটা কেটে নিয়ে দেহটা একটু দূরে পুকুরে ফেলে এসে মাথাটা বস্তায় ভরে নিল জয়। আফসোসে মুখ ছোট হয়ে আসছিল জয়ের। শুধু মনে হচ্ছিল মাঝার বোধহয় সুখেই মরে গেছে, খুব তাড়াতাড়ি যেন। রাগ হচ্ছিল এখন জয়ের, তবু আর কি করার, মানুষের জীবন একটাই। আর তো সম্ভব না মাঝারকে তুলে আবার মারা। যথাসম্ভব প্রমাণ লুকিয়ে মূল গোরস্থানের দিকে চলল। ভিডিও শেষ। ঝন্টু সাহেবকে দাঁত চেপে সবটুকু দেখতে হয়েছে। চোখ দিয়ে পানি পড়ছে না ওনার। জয় পেনড্রাইভ খুলে পকেটে রেখে সুন্দর করে হাসল। ভালো লেগেছে তো কাকা? স্পেশালি আপনার জন্য এত পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি। ঝন্টু সাহেবকে মারতে খুব একটা খাটুনি করল না জয়। কেউ নেমে আসলো না এতক্ষণেও। বাসায় লোক থাকে না। মাঝারের মা শ্বাসকষ্টের রোগী, ইনহেলার টেনে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ে। আর কেউ নেই বাসায়। জয় সোফার কুশন দিয়ে মুখটা চেপে ধরে ব্লেড দিয়ে আস্তে আস্তে গলা কাটল। এইভাবে তরুর গলা কাটা হয়েছিল। জয়ের ধারণা কাজটা তরুর বেহুশির সময় করা। খুব নিখুঁত সরল রেখায় কাটা হয়েছিল, একটু এদিক ওদিক ছিল না। জয় চেষ্টা করলো পলাশকে ফলো করতে, কিন্তু হলো না। ঝন্টু সাহেব খুব ছটফট করছিলেন, এঁকে বেঁকে গেল। কোথাও কোথাও হাতের অনিয়ন্ত্রণে ব্লেড বেশি গেঁথে গিয়েছিল ভেতরে। শ্বাসনালী অবধি কেটে ফেলল। জয় বেরিয়ে এলো আস্তে করে। তখনও গলা কাটা মুরগির মতো হাত পা আছড়াচ্ছেন ঝন্টু সাহেব। রুহু বের হতে একটু সময় লাগবে। দেহের রক্ত সবটুকু বের হওয়া অবধি ছটফট করবেন তিনি মৃত্যু যন্ত্রণায়। জয়ের খুব ইচ্ছে করছিল দাঁড়িয়ে থেকে তৃপ্তিদায়ক দৃশ্যটা দেখার, কিন্তু ঝুঁকি নেওয়া যাবে না। বাড়ির পেছনের প্রাচীর টপকে বেরিয়ে এলো। লুঙ্গিতে চিরচিরে রক্তের ছিটা এসে লেগেছে। লুঙ্গিতে ফের কাছা মেরে গলার গামছা দিয়ে লুঙ্গির মতো বাঁধল কোমরে। সাবধানতার মার নেই। পলাশ জেলাতেই আছে, ওকে কোনোভাবেই পুলিশের হাতে পড়তে দেওয়া যাবে না। পুলিশের কাছে অর্ডার আছে পলাশকে পাওয়া মাত্রই ক্রসফায়ারে দেবার, তা হতে দেওয়া যাবে না। জ্বর একটু কমলেই পলাশকে পুলিশের হাত থেকে বাঁচাতে বেরিয়ে যেতে হবে। রাত 1:30টার দিকে অন্তু ঘরে এলো। জয় উপুড় হয়ে শুয়ে আছে, ফিরে তাকালো না। খাটের হেডবোর্ডের ওপর রাখা মদের বোতলে নখ বাজাতে বাজাতে ষষ্ঠ সিগারেটটাই টান দিল। দরজা আটকানোর শব্দেও ফিরে তাকালো না। অন্তু আস্তে আস্তে হেঁটে গিয়ে বিছানায় বসলো জয়ের পাশে। কিছুক্ষণ চুপচাপ উগ্র উদাস পুরুষটিকে পরখ করে অদ্ভুত স্বরে বলল, মায়ার মানুষ ফাঁকি দিলে খুব ভেতর পড়ে জয়ামির। জয় তাকালো, লাল হয়ে থাকা চোখের অদ্ভুত দৃষ্টি। সে চিত হয়ে পাশ ফিরল। অন্তু বলল, আমার বাপটাও তরুর মতো ফাঁকিবাজ ছিল জানেন। সব আগুন নিজেরা শুষে আমাদের শীতলতা দিতেই জীবনে আসে এসব ফাঁকিবাজরা। আব্বু আমায় কতদিন অন্তু বলে ডাকে না। অন্তু এক দৃষ্টিতে জয়ের চোখে চোখ রেখে কথাগুলো বলছিল। জয় উঠে হেডবোর্ডে বালিশ ঠেকিয়ে হেলান দিয়ে তাকিয়ে রইল। অন্তু বলল, অথচ তার অর্ধেক জীবন তার ছেলে নিয়েছে, বাকিটা আমি পূর্ণ করে দিয়েছি। জয় হাসল। নো, দিস ইজ নট ফেয়ার ঘরওয়ালি, তুমি আমার নাম নিতে ভুলে গেছ, ভাগে আমিও আছি। ম্লান হাসল অন্তু। ও তাই নাকি? জি জি ম্যাডাম। আপনি কবে থেকে পাপ স্বীকার করতে শুরু করলেন? চিরকালই করি। লম্বা টান দিল।
ধোঁয়ায় ভরে উঠল নাক মুখ। সে তো ভাব হিসেবে, তাতে এক ফোঁটাও আফসোস থাকে না, থাকে ভনিতা। জয় হাসল। যথার্থ বলেছেন উকিল ম্যাডাম। অন্তুর গলাটা অদ্ভুত দৃঢ় হলো। চোখে চোখ মিলিয়ে কেমন করে যেন বলল, ফিরে আসুন। ঠাঁই নেই। ঠাঁই দরকার আপনার? দরকার ছিল। ঠাঁই থাকলে খারাপ হতেন না? আমি বলেছি তোমায়, আমার খারাপ হবার কোনো কারণ নেই। আমি খারাপ, তাই আমি খারাপ। তাহলে ঠাঁইয়ের কথা বলছেন কেন? জয় দুষ্টু রসিক হাসল, তবু তা ম্লান। আচ্ছা ঠাঁই তুমি হয়ে যাও। অন্তু বিদ্রুপের হাসি হাসল। আমি আমি নিজেই তো এক নড়বড়ে খুঁটি। আপনাকে সামলাতে গিয়ে বড়জোর উপড়ে যাব, আর তারপর আপনাকে নিয়ে পড়ব। তুমি আমার ওপর, আমি তোমার উপর ভর করলে দুজনই তো দাঁড়িয়ে থাকতে পারি। কি বলো? চোখ মারল জয়। অন্তু সামান্য চোখ বুজে দৃঢ় চিত্তে মাথা নাড়ে। পারি না। জয় অন্তুর দিকে তাকিয়ে থেকেই বোতলটা তুলে নিল। অন্তু তা কেড়ে নিল। খবরদার, আজ না। একটু গিলতে দাও। আজ অন্তত নয়, আমি কথা বলছি। সেজন্যই একটু দাও, অল্প খাবো। সেজন্য? তুমি আর আমার সাথে কথা বলো না সচরাচর। মানে আমার অভ্যেস নেই। আজ বলছো, অস্বাভাবিক লাগছে। একটু খেতে দাও আজ। অন্তু বোতলটা ঝেড়ে মেঝেতে ছুঁড়ে মারল। কাঁচের বোতলটা আওয়াজ তুলে ঝনঝন করে ভেঙে খান খান হয়ে যায়। জয় চোখ বুজে তা অনুভব করে। তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। উফ, কাঁচ ভাঙার আওয়াজ এত সুন্দর হয় কেন? এত ভাল লাগে। আই লাভ দিস। অন্তু তাচ্ছিল্য করে হাসে। হৃদয় ভাঙার আওয়াজ এর চেয়েও ভালো লাগে আপনার। আর জানেন, অধিকাংশ সময় হৃদয়কে কাঁচের সাথে তুলনা করা হয়। জয় কথা বলল না। মাঝে মধ্যে কেমন ভদ্রলোকের মতো আচরণ করে। শুদ্ধ বাংলায় কথা বলা, মিষ্টি হাসা, নরম আচরণ। অন্তু যেন আনমনা স্বরে বলল, আমি তো একসময় বেশ আদর্শবাদী ছিলাম। জয় আর চোখে চোখ তুলল। ছিলাম নাকি? ছিলে তো। ও হ্যাঁ, ছিলাম বোধহয়। সেই কবেকার কথা ভুলেই গেছি। অদ্ভুত হাসল অন্তু। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যদি আমাদের বিয়েটা হুটহাট তামাশাবিহীন হয়ে যেত, মানে অন্য কোনোভাবে হয়ে যেত। আপনি যেমনই ছিলেন, আমি হয়তো মাফ করে দিতাম। তারপর নিজের আদর্শ দিয়ে আপনাকে হয়তো ভালো জয়ামির করে তুলতাম। খুব সিনেমেটিক চিন্তা, তাই না? হেসে মাথা নাড়ল জয়। খুব সিনেমেটিক। অন্তু পূর্ণ দৃষ্টিতে তাকালো। জয় বলল, এরপর? অন্তু হেসে মাথা নামায়। অথচ আমি আপনাকে ক্ষমা তো দূর, শাস্তি না দিয়ে আমি মরেও শান্তি পাবো না। আফসোস। ইস, যদি অমর না হতো। জয় দুধারে মাথা নাড়ে। পারতে না ঘরোয়ালি? পারতাম না। পারতে না। অন্তু চুপচাপ তাকিয়ে রইল। জয় কিছু বলবে। এই লোক নিজের ব্যাপারে একটা কথা বলতে যা ফুটেজ খায়, অনেক সময় দিতে হয়। চুপচাপ তা শোনার জন্য অপেক্ষা করতে হয়, তবে সামান্য বলে। আর মাঝখানে একটা শব্দ উচ্চারণ করলে চোখের পলকে প্রসঙ্গ বদলানোই যা চমকপ্রদ দক্ষতা। জয় সিগারেট শেষ করল, একটু সোজা হয়ে বসল। এরপর বলল, কুমোর কারা বলো তো? যারা মাটির জিনিসপত্র বানায়। ব্রিলিয়ান্ট। ওরা একদল ভালো কারিগর। জানো ওরা মাটির জিনিসপত্র কিভাবে বানায়? অন্তু চুপ রইল। জয় বলল, প্রথমে কাঁচা মাটি মাখানো হয়, কাঁচা নরম মাটি কিন্তু। এরপর হাতের কারিগরিতে যেমন ইচ্ছে আকৃতি দেওয়া হয়। হতে পারে সেটা ফুলদানি, থালা বাটি বা র্যান্ডম কিছু। এরপর শুকানো হয় সেগুলোকে। এখানেই শেষ হলে ঠিক ছিল। কেমন করে হাসল জয়। মাগার এখানেই শেষ না। এরপর সেই শুকানো জিনিসগুলোকে আগুনে ফেলে দেওয়া হয়। কাঁচামাটির তৈরি ওই জিনিসগুলো আগুনে পুড়তে 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 একসময় লাল টকটকে কঠিন মাটির পাত্র হিসেবে তৈরি হয়। তখন তুমি বড়জোর এগুলোকে আছড়ে ভেঙে ফেলতে পারবে। ওটাতে হাজারবার পানি ঢাললেও তা আগের সেই কাঁচা নরম মাটিতে পরিণত হবে না ঘরোয়ালি, যাকে তুমি আবার হাতে মাখিয়ে নতুন আকৃতি দিয়ে নতুন জিনিস বানাতে পারো। অন্তু ভ্রুটা সন্তর্পণে কুঁচকে ফেলল। জয় হাসল। আমি যখন কাঁচামাটি ছিলাম, বালক জয়ামির, নরম ভীতু এক ছোট্ট ছেলে, তখন আমাকে গড়া হয়েছে এই জয়ামিরের আকৃতিতে। এরপর আগুনে ফেলে দেওয়া হয়েছে। আমি বছরের পর বছর পুড়েছি। এরপর এই শক্ত কঠিন লাল মাটির জয়ামির তৈরি হয়েছে। তুমি যাকে বড়জোর আঘাত করে ভেঙে টুকরো করে আরো ছোট টুকরোতে পরিণত করতে পারবে। কিন্তু হাজার তোমার আদর্শের পানি আমার উপর পড়লেও আমি আর সেই আগের কাঁচা জয়ামিরে কনভার্ট হব না, যাকে তুমি ইচ্ছে মতো শেপ দিয়ে সাজাতে পারো। অন্তু অবাক হয়ে তাকিয়ে রইল। বুকের ওঠানামা দ্রুত হচ্ছিল। জয়ের ঠোঁটে সামান্য হাসি,
সে সিগারেট ধরালো আরাম করে। খোলা প্যাকেটের শেষ সিগারেটটা ঠোঁটে গুজে লাইটার জ্বালিয়ে ধোঁয়া ছাড়ল। এরপর চট করে অন্তুর কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। গাটা তখনও ভীষণ গরম। পলাশের দলের সকলেই ছন্নছাড়া, যে যেমন পেরেছে আত্মগোপন করেছে, দেশে অথবা বাইরে। এমনটা একবার হয়েছিল যুগখানেক আগে। 2002-এ বিরোধী দলীয় নেত্রীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে একটি সন্ত্রাস ও অপরাধমুক্ত অপারেশন পরিচালিত হয়েছিল, যা অপারেশন ক্লিন হার্ট নামে পরিচিত। কয়েক মাসের এই দেশব্যাপী অভিযানে গোটা দেশের সন্ত্রাস ও অপরাধীরা সিংহভাগ আটকা পড়েছিল বিভিন্ন সংস্থার আইন রক্ষাকারীদের থাবায়। তখন দেশটা হয়ে গেল শান্ত। সকল সন্ত্রাসদের হয় দেশ ছাড়তে হলো অথবা দল ধ্বংস। তখনই একবার হামলা হয়েছিল রাজন আজগরের কারবারে, কিন্তু তখন তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। পলাশ তখন বেশ ছোট, কিন্তু এবার গোটা পরিস্থিতি অনুকূলে। আইন সংস্থা থেকে শুরু করে দালাল নেতাগণ তবু এক জয়, আর নিজের ঘরের পালা এক মির্জাফর পলাশকে ধ্বংস করে ছেড়েছে। রিমি কাপড় আয়রন করছে ঘরে। রাত 11টা। হামজা সোফায় বসেছিল, চোখ দুটো বোঝা। বহুকাল রাতে ঘুমানো হয়নি, এটা অবশ্য অল্প ভুল। রিমিকে জড়িয়ে নিলে মেয়েটা যখন নিশ্চিন্তে ওর বুকে মাথা লুকাতো ছোট্ট কবুতর ছানার মতো, তখন দুনিয়াদারির ঝঞ্ঝাট আপাতত এক রাত ভুলে সে ঘুমিয়েছে বারবার। তবে সেসব অনেকদিন আগের কথা। বহুদিন মেয়েটা তার কাছে তো আসে, কিন্তু সেই কাছে আসাতে যেন যত দূরত্ব, তাতে সংশয়, ঘৃণা অথবা দ্বিধার সমন্বয় ছাড়া কিছু নেই। ভেতরটা প্রশ্ন করে ওঠে, হামজা, তুই কি ভুল করিসনি? করলেও ভুলটা কি? শত্রুকে ঘরে তোলা। ওইটুকু একটা পুচকে নিঃসঙ্গ মেয়ে আমার শত্রু? এটাও নতুন বোকামি তোর, যার মনে তোদের জন্য সেই শুরু থেকেই বিয়ে হিসেবে ঘৃণা। সে কমজোর হোক, তবু মনে রাখতে হবে সে তোর বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে। আর অন্তত এ কারণে হলেও শত্রুকে ছোট করে দেখতে নেই। জেনে বুঝে কেন? আমার রেপুটেশন বজায় রেখে সবটা বদনাম আরমিনের ওপর বয়ে নিয়ে যেতে আমার ওকে জয়ের বউ হিসেবে মেনে নেওয়ার বিকল্প ছিল না। আমি যখন জয়ের বউ হিসেবে ওকে মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধা করিনি, তখন মানুষ আমার ওপর সন্তুষ্টিতে গোটা পাপটাই আরমিনকে নিবেদন করেছে। এটা ট্রিক্স আর পলিটিক্স, হোয়াট এভার। এছাড়া ও এখন যা করছে তার সবটাই আমার নাগালের ভেতরে। এবাড়ির বাইরে থাকলে আরও অনেক কিছুই করতে পারত। চরম জেদি আর চতুর মেয়ে লোক। ওর প্রতিটা বোকামির মতো দেখতে কর্মও ওর পরিকল্পিত। তাহলে ওকে সরিয়ে দে। ওর এত ক্ষতি করেও দমেনি, ওকেই সরাতে হবে। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী বইতে কি লিখে গেছে জানিস? মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। হামজা একটু সপ্রতিভ হলো, উত্তেজিত হলো, খেপে উঠল, আবার নিভে গেল। সে শান্ত মানুষ, আস্তে করে শুধু বলল, জয় মানবে না। তুই জয়ের পরোয়া করিস? হামজা নিজের দু হাতের তালু মিলে দেখে, এরপর মৃদু হাসে। এই দু হাতে গড়েছি জয়কে। এই হাতে ওর ঘাম মুছে দেওয়ার শক্তি থাকলেও ওকে মিটিয়ে দেওয়ার শক্তি আছে কি? দরকার পড়লে ওর শেষ নিশানাটুকু মিটিয়ে দেওয়ার শক্তি চাই তো হাতে। পেতে হলে দিতে হয়। ক্ষমতায়নের পথে ও হোক তোর প্রথম বিসর্জন। হাঁপিয়ে উঠে জয় নিজের সাথে এই ভয়ানক আলোচনায়। জোরে জোরে শ্বাস ফেলে জয়কে ডাকে, জয়, ও জয়। জয় বেরিয়ে এলো রুম থেকে। হামজা জয়ের হাসি মুখের দিকে চেয়ে অস্থিরতা অনুভব করল। লোকে বলে জয়ের ওই শক্ত কাঠামোর মুখটা নিষ্ঠুর। হামজা তাতে শুধুই মায়া দেখেছে। জয় খেকিয়ে উঠল, কি সমস্যা? ঘরে বউ নাই? আমায় ডাকাডাকির কি আছে? গম্ভীর হয় হামজা। বস। জয় বসল না, চিৎপটাং হয়ে শুয়ে পড়ল হামজার কোলে। হামজা কাঁধ এলিয়ে সোফায় বসে, চোখ বুজে প্রশ্ন করে, আমায় যদি তোকে কোনোদিন বলি দিতে হয়? হো হো করে হেসে উঠল জয়। কোন দেবীর নামে? কোন দেবীর নামে বলি হতে তুই পছন্দ করবি? জয় জবাব না দিয়ে উঠে নিচের দিকে ঝুঁকে বসে হামজার পাশে। পেরেশান কোনো কিছু নিয়ে? হামজা তাকিয়ে থাকলো কিছুক্ষণ জয়ের দিকে, তারপর সামান্য হাসল। জয় গান ধরল, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। সুর থামিয়ে বলল, এত সব বেঁচে থাকার নেশা আমার নাই। কবে দিচ্ছ বলি? হামজা চুপচাপ বসে থাকে। তার আর জয়ের মাঝে কোনো দেয়াল নেই, যা সব সরাসরি। তাদের সম্পর্কের ঐতিহ্য একটাই, সেখানে কোনো লুকোচুরি নেই। সামনে কঠিন দিন, খুব কঠিন। হামজা জয়কে বলে, তুই এখন বের হবি তো? জয় তখন একটা টেনিস বলে রেড টেপ জড়াচ্ছে। হামজা উঠে গিয়ে জয়ের দুটো ওষুধ ও পানি আনলো। গম্ভীর হয়ে বলল, এই দুটো খেয়ে নে, আমি রুমে যাব। যাও, খাচ্ছি আমি। মারি চাপে জয়। কানসারের ওপর মারবো একটা থাপ্পড়। আমার সামনে খাবি? শরীর এখনো একটু গরম, গলা বসে আছে। ধর, নে। বাড়িটা গা ছমছমে। একসময় বেশ লোকজনে ভর্তি ছিল, আজ নেই। তারা কেউ চলে টলে যায়নি, একে একে করে পরে পৌঁছে গেছে। কি ভয়ানক!
তুলির জীবনের কি ব্যবস্থা হবে কে জানে। হামজা এখন অন্য তালে বেসামাল। জয় ঘরে যায়। অন্তু ডান কাত হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ডাকে অন্তুকে। অন্তু এক ডাকে উঠে বসে। জয় বলে, চলো ঘুরে আসি। কোথায়? শহর ঘুরে আসি। মধুচাঁদে তো গেলাম না, আজ চলো যাই। অন্তু বোঝে জয় অকারণে ঘুরতে যাচ্ছে না। বের হওয়ার আগে জয় একটা চুরির বক্স রাখলো ড্রেসিং টেবিলের ওপর। এই দুটো হাতে লাগাও। কেন? জয় শুধু ঠান্ডা চোখে তাকালো একবার। কোনো জবরদস্তি নেই। অন্তু মুচকি হাসলো গোপনে। ভয় ও গোলামি দুটোই আপেক্ষিক। ভয় পেলে মানুষ ভয় দেখাবে, গোলামি করলে কেউ কারো মালিক হতে পারবে। ভয় না পেলে লোক ক্লান্ত হয়ে আর চেষ্টা করবে না। গোলামি না খেটে যদি কেউ জান দেয়া কবুল করে, অধিকাংশ ক্ষেত্রেই তার জান নেওয়া হয় না। গোলামি খাটানোরও প্রবণতা কমে আসে সেক্ষেত্রে। এই খেলায় অন্তু জিতে গেছে এতদিনের প্রচেষ্টায়। জয় ও হামজা দুজনের বদ্ধ ধারণা জন্মেছে। অন্তুকে জোর করে থামানো অথবা রাজি করানো যায় না। জয়ের এই বাপ্পারাজটাই ভাব দেখে অন্তুর মুখ বিকৃত হয়ে এলো। চোখ উল্টে মাথা ঝাঁকালো। জয়ের ভালো ভাব দেখলে অন্তুর শুধু একটা কথাই মাথায় আসে, পেছনে মেরে বালুর সেক। চুড়িগুলো চোখ ধাঁধানো সুন্দর, চিকন স্বর্ণের দুটো চুড়ি। অন্তুর ফর্সা হাতে চোখ কাটছিল। জয় গম্ভীর মুখে দেখল তা। বাথরুমের ফেক রুম থেকে সাদা ধবধবে কাপড়ে মোড়া কিছু একটা বের করলো জয়। তাতে এক হাতে ব্যবহারের মতো ছোট চকচকে কুড়াল। রাস্তায় হাঁটতে হাঁটতে অন্তু জিজ্ঞেস করে, এটা কি কাজে ব্যবহার করেন? করিনি এর আগে। তাহলে রাখছেন কেন? আমানত। আমানত না ঠিক, হাত বদল হয়ে আমার কাছে চলে এসেছিল মালটা। কার? কারও হবে। অন্তুর কৌতূহল হয়, সে কে? দায়সারা জবাব দেবেন না আমার প্রশ্নের। জয় লুঙ্গি খুলে প্যান্ট পরতে পরতে জবাব দেয়, এক নারী। অস্পষ্ট শুনতে লাগে, কারণ শার্টের প্রান্ত তখন দাঁত দিয়ে চেপে ধরেছিল। অন্তু অবাক হয়, জয় কখনো কোনো মেয়েকে এমন সম্মান দিয়েছে তা অন্তুর জানা নেই। সে জিজ্ঞেস করে, নারীটা কে? অন্তু ভ্রু কুচকে মিষ্টি, এই আপনার আগেকার প্রেমিকা টেমিকা হবে নাকি? জয় হাসল, তার মধ্যে সেসব সিস্টেম নেই। তার সাথে যে সময় দেখা হয়েছিল তখন আমার ভেতর প্রেম প্রীতির সিস্টেম ছিল না। অন্তু ভ্রু নাচিয়ে উল্টায়, তবু বিশেষ কেউ হবে, নয়তো আপনার মতো লোক কাউকে এতখানি সম্মান দেখাতে পারে না। তোমাকে দেখাইনি? অন্তু শব্দ করে হেসে উঠল। তাতে অজস্র বিদ্রুপ ঝরে পড়ল। তা দেননি আবার? দিয়েছেন তো। জয়ের মুখটা চেকচেক প্রিন্টের লাল সাদা গামছায় বাঁধা। জয় গাড়ি নিল ক্লাবের ওখান থেকে। অন্তু দেখল সেই দুর্গের মতো ক্লাব ঘর পুড়ে ধ্বংসপ্রায় হয়ে গেছে। কবির সাথে যেতে চায়। ভাই, আমি যাই আপনার সাথে? তোর শ্বশুরের বিয়ে খাইতে যাচ্ছি, সাথে গিয়ে মুরগির রানে কামড় বসাবা? ভাই, আমি ড্রাইভ করব, আপনি আর ভাবি বসে থাকবেন। আপনার তো শরীর খারাপ। ন্যাকামি করিস না বাপ, বাসায় যাই 2 প্যাক মাল খেয়ে শুয়ে পড় যা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কবির তবু পেছনটাকে, ভাই আপনি ভাবিরে নিয়ে একা একা যাবেন? পরের বার তোর বউটারের সাথে দিস, আজ নিজেরটা নিয়ে ঘুরে আসি। গুড নাইট। গাড়ি চলছে, যেন ঘোড়া ছুটছে। অন্তুর পরাণ যায় যায়, মনে হচ্ছিল রকেট ছুটছে। অন্তুর চুলগুলো পতাকার মতো উঠছিল। অন্তু চিৎকার করলো, এত জোরে কোনো মানুষ গাড়ি চালায়? আমি নিশ্চিত এই গুণের জন্য মাঝে মধ্যে আপনার শরীরে ফল্লা উড়ে যায়। আস্তে চালান বলছি, অথবা এক্ষুনি মাঝ রাস্তায় নেমে যাব। পাগল লোক। জয় গা কাঁপিয়ে হো হো করে হাসে। গাড়ির বেগ আরও বাড়ালো। অন্তু বিড়িতৃষ্ণায় আর কথা বলল না। জয় গাড়ির বেগের সাথে মিলিয়ে গান ধরল। অন্তু কপালে হাত চেপে বসে রইল। অন্ধকার আকাশ, যেখানে চাঁদ অব্দি নেই। এইরকম এক মাঝরাতে এমন ঝলমলে সূর্যের গান কেউ ভাবতে পারে? তাও আবার কি এক অদ্ভুত গান। গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে আর শীষ দিচ্ছে। খানিক পর স্পিড কমল। অন্তু একটা কথাও বলল না। ও কমাতে বলেছিল বলে আরও বাড়িয়ে দিয়েছিল স্পিড। এবার স্পিড স্বাভাবিক রেখে গলা ছাড়ল জয়। গা শিউরে ওঠা, জয়ের গলার সেই টান সনসনে বাতাসের সাথে দিকবিদিক বাজিয়ে ছুটে চলল। গাড়ি চলছে। গরমের রাতে চলন্ত শীতল বাতাস বেশ লাগছিল গায়ে। অন্তু চারপাশের ঘন অন্ধকারে হারিয়ে যেতে চায়। পাশে বসে আছে স্বয়ং এক প্রহেলিকা পাপ। অনবরত শীষ দিচ্ছে আর গাড়ি চালাচ্ছে। কখনো কখনো স্টিয়ারিংয়ে আঙুল বাজিয়ে গুনগুন করছে। একসময় একদম নির্জন গ্রামের দিকে চলে এলো। অন্ধকার রাস্তা, দূর দূরান্ত অবধি আলো নেই। জয় গাড়ি থামালো না। বউ, আর পারছি না, সরি। রাত হলে আমার শরীরে সংগ্রামের আগুন জ্বলে। তাতে নেভাতে মাল ঢালতেই হবে পেটে। পেছনের সিট থেকে মদের বোতল তুলে শব্দ করে কর্ক খুলল। তারপর এক হাতে যতটুকু চালানো যায় ততটুকু গাড়ি চালিয়ে আর এক হাতে বোতল মুখে ঠেকিয়ে গিলতে লাগলো।
উৎকট গন্ধ নাকে লাগছিল। মদ খেয়ে গাড়ি চালাচ্ছে লোকটা। এই নির্জন রাত, তার উপর গাড়ি চলছে ধীরে। যে কোনো বিপদ হতে পারে। অন্তুর ভয় লাগছিল খুব। নিজের বোকামের উপর ধিক্কার আসছিল। সে কিভাবে জয়ের সাথে রাজি হলো আসতে, সেটাই বুঝতে পারছিল না। এই লোক আসলেই অযথা ঘুরতে বেরিয়েছে, ফুর্তি করতে বেরিয়েছে। অন্তু খানিকক্ষণ চুপ থেকে আর পারল না। কড়া স্বরে বলল, বোতলটা কেড়ে নিয়ে আপনার মাথায় ভাঙি? তার আগে গেলা বন্ধ করুন। বেহেড হয়ে যাবেন যখন তখন। সে অবস্থায় একটা দুর্ঘটনা ঘটাতে চান? আমার বেহেড হওয়া এত সস্তা না ঘরোয়ালি। কেমন মাতাল মাতাল জড়ানো কণ্ঠে বলল, আজ তোমাকে খুব আদর করতে মন চাচ্ছে, বুঝলে? ইভেন রাইট নাও। গাড়ির ভেতর বইয়ের আদর, আহ, ভাবা যায়। বলেই মদের বোতলটা সিটের উপর রেখে অন্তুর দিকে হাত বাড়ালো। বোতলের তরল গড়িয়ে পড়ে পুরো গাড়িতে বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ল। অন্তু ঝাড়া মেরে জয়ের হাত সরিয়ে দিয়ে চিবিয়ে বলল, আপনি বেহেড হয়ে যাচ্ছেন। আমি এই রাস্তায় অন্তত আপনার জুলুম মেনে নেব না। না নিলে তাতে আমার কি? আবারও হাত বাড়ালো। অন্তুর চোয়ালে আঙুল বোলালো। অন্তু চুপ করে বসে থাকে। ওকে জ্বালানোই মূল উদ্দেশ্য জয়ের। আপাতত কাজ পাচ্ছে না কোনো। রাত 2টো বাজলো গন্তব্যে পৌঁছাতে। বিশাল গাং, চাঁদহীন আকাশের নিচে অত বড় গাং রহস্য ছড়াচ্ছিল। আশপাশ শ্মশান। তখনই জয় নামলো। পাশে একটা শ্মশান আছে, যাবে? অন্তু ভ্রু কুচকালো। একদম স্বাভাবিক নর্মাল জয়। ওর মনের কথা বুঝলো যেন। কি ভাবছ? বললাম তো আমি সহজে বেহেড হয় না। ওই শালা মালও জোচ্চোর। টাকা দিয়ে কিনে খাই, অথচ মাতাল করে না। শ্মশানে যাবে তো চলো ঘুরে আসি। কেন যাব? আপনাকে দাফন করতে? জয় খুব কাছে এসে দাঁড়ালো। ফিসফিস করে বলল, শ্মশানে মরা পোড়াই, কাফন করে কবরে। মদ খেলাম আমি, মাথা গুলিয়ে গেছে তোমার। সব ঠিকঠাক তো ঘরোয়ালি? বিশ্রী গন্ধ জয়ের শরীরে। শার্ট ভিজে গেছে মদে। অন্তু ধাক্কা দিল, সরে দাঁড়ান। এই, আপনার গাড়িতে ডিও নেই? থাকলে স্প্রে করে আসুন। আপনার মতো খাটাসের সাথে হাঁটতে পারবো না, দুর্গন্ধ। এক চড়ে দাঁত ফেলে দেব। তোমার বাপেরা আশেপাশে লুকিয়ে আছে হয়তো, তুলে দিয়ে আসবো। চলুন তুলে দিয়ে আসুন। আপনিও যা, ওরাও তাই। খালি পার্থক্য হলো আপনার একটা তথাকথিত হালাল পরিচয় আছে, ওদের নেই।